শুরু করি আমরা। আজকে হচ্ছে মূলত হচ্ছে টিডিএস, বিডিএস নিয়ে ক্লাস। স্পেশালি হচ্ছে টিডিএস এর জন্য যে টিডিএস গুলো হচ্ছে কিভাবে কাটতে হয়, কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, বেস ভ্যালু কি হবে, অ্যাসেসমেন্ট কিরকম করে হয় যেটা কি 147। সবগুলো জিনিস নিয়ে হচ্ছে অ্যাকচুয়াল ডাটা নিয়ে হচ্ছে আজকে ক্লাসটি। তো প্রথম হচ্ছে আমরা হচ্ছে টিডিএস এবং বিডিএস এর একটা বেসিক নিয়ে যে এটার বেস ভ্যালুটা কিরকম হয় সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা শুরু করি। এটা হচ্ছে আয়কর পরিপত্র 2023-24 থেকে হচ্ছে পেজগুলো নেওয়া হয়েছে। সেটা হচ্ছে সরি বৃত্তিমূল্যটা যখন আমাদের প্রথম হচ্ছে আমাদের বৃত্তিমূল্যটা জানতে হবে যে আমরা যদি ট্যাক্স ক্যালকুলেশন করি অথবা ব্যাট ক্যালকুলেশন করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেস ভ্যালুটা কি হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমরা বললাম পরিপত্রে বলা আছে বৃত্তিমূল্য বলতে এই তিনটির মধ্যে যা অধিক তাকে বোঝাবে। সেটা চুক্তি মূল্য হইতে পারে, বিল বা ইনভয়েসের অঙ্ক হইতে পারে, পরিশোধ। এই তিনটা জিনিসের মধ্যে যেটা বেশি সেটা হচ্ছে আমরা বৃত্তিমূল্য হিসাবে ধরা হবে। বৃত্তিমূল্য কর কর্তনের নিমিত্তে কর হার নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য। চুক্তি মূল্য, বিল বা ইনভয়েস অঙ্ক এবং পরিশোধ, এই তিনটার মধ্যে যেটা বেশি সেটা হচ্ছে ফাইনালি বৃত্তিমূল্য হবে। তবে বৃত্তিমূল্য যদি মূল্য সংযোজন কর সহ মূসক সহ মূল্য হয় তবে কর কর্তনের পূর্বে মূসক বাদ দিয়ে অবশিষ্ট অঙ্ক বৃত্তিমূল্য হবে। এটা একটু খেয়াল রাখার ব্যাপার। আমরা যদি কারো কাছ থেকে কোনো চালান পাই, চালান বলতে আমি বিল বলতেছি, সেখানে যদি সে ব্যাট ইনক্লুসিভ বিলটা হয় তাহলে দেখা যায় হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ব্যাটটা বাদ দিতে হবে। ব্যাটটা যখন বাদ দিব বাকি যেটা থাকবে এইটার উপর হচ্ছে আমাদের টিডিএস এর বৃত্তিমূল্য হবে। তো যদি আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখাবো সামনের দিকে আছে, যদি আমরা ট্যাক্স ব্যাটটাকে বাদ না দেই তাহলে দেখা যায় এখানে টিডিএস এর পরিমাণটা বেশি হয়ে যাবে, করের উপর কর হয়ে যাবে। উদাহরণ হিসেবে যদি আমরা এখানে দেখি যে আমরা 6.3 এর একটা নমুনাতে যেখানে ভিত্তি মূল্য বা বেস মূল্য ধরলাম, আমরা একটা একটা পরিমাণ দিলাম ৮৬ লাখ বা যাই হোক, মূসক হচ্ছে এর মধ্যে আছে 15% মূসক ইনক্লুডিং। তাহলে দেখা যায় মোট মূল্য আমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে সকল শুল্ক কর সহ আমরা মূল্যটাকে পাইছি। এখানে আয়কর আইনের যে 89 সেকশনে যদি আমরা এখন 5% উৎসে কর কর্তন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে আমাদের যে ভ্যাট এর পোর্শনটা, আমার কাছে যদি বিলটা আসে ৮৬ লাখ ৭৯,৬০০, তাহলে আমরা প্রথমে ভ্যাট পোর্শনটা বাদ দিব। বাকিটার উপর হচ্ছে আমরা টিডিএস কাটবো, যেটা হচ্ছে ভিত্তিমূল্য অথবা বেস মূল্য। তারপর এখানে আইনে আরো অনেকগুলো জিনিস বলা আছে যে আমরা যখন টিডিএস গুলো কাটতে যাব পেমেন্টটা কি হবে। এটার আমরা আরো সামনের দিকে যদি যাই মানে তাহলে কোন কোন ধরনের ভাবে হচ্ছে আমরা বিলটাকে আইডেন্টিফাই করতে হবে, কোন কোন ধরনের বিল হয় সেটা নিয়ে হচ্ছে আমরা এখানে গুরুত্বপূর্ণ যেটা এই অংশটা। হাউ মেনি টাইপস অফ ট্যাক্স এন্ড ব্যাট রিলেটেড বিল ফাউন্ড ইন প্র্যাকটিস। আমরা যখন দেখব এখানে বলা হচ্ছে যে আমরা ইন প্র্যাকটিসে ৪টা ধরনের ঘটনা করতে পারে। আমরা বিল ইনক্লুসিভ ভ্যাট এন্ড ট্যাক্স পাইতে পারি, অথবা বিল এক্সক্লুসিভ ভ্যাট ইনক্লুসিভ ট্যাক্স এরকমও পাইতে পারি। তারপর হচ্ছে বিলে পাইতে পারি ভ্যাট এবং ট্যাক্স এক্সক্লুসিভ। তারপর বলছে ভ্যাট ইনক্লুসিভ ট্যাক্স এক্সক্লুসিভ। এই ধরনের ৪ ধরনের বিল ঘটে। তবে ৪ ধরনের বিলের মধ্যে সবচেয়ে যেটা আমরা কমন দেখি সেটা হচ্ছে ভ্যাট ট্যাক্স ইনক্লুসিভ অথবা ভ্যাট ট্যাক্স হচ্ছে এক্সক্লুসিভ। যদি ভ্যাট ট্যাক্স ইনক্লুসিভ হয়, আমরা যদি এখানে একটা সাপ্লাই অফ গুডস বা প্রোডাক্ট অথবা সার্ভিস যদি আমরা দেখি, এখানে আমাকে বলা হচ্ছে বিল অথবা ইনভয়েসে ১,১০,০০০ টাকা। তো সেক্ষেত্রে আমরা যে ১,১০,০০০ টাকা দেখলাম এখানে বলছে ভ্যাট এবং ট্যাক্স ইনক্লুসিভ। তো আমরা যখন বিলটাকে ব্রেক ডাউন করব যে আমাকে প্রথমে হচ্ছে বের করতে হবে ভ্যাট এর পরিমাণ। তো ভ্যাট এর পরিমাণটা আমাকে বের করার জন্য গ্রস যেহেতু আমার বিলের পরিমাণ ১,১০,০০০, এটাকে আমরা যে ভ্যাট এর যে ফ্র্যাকশন আছে এই ফ্র্যাকশন অর্থাৎ ১০০ যোগ যেহেতু ১০% সাপ্লাই হিসেবে ধরা হয়েছে
110 দিয়ে যদি ভাগ দেই, 10 দিয়ে যদি গুণ দেই, তাহলে দেখা যায় হচ্ছে আমি প্রথমে ব্যাটের পোর্শনটা পেয়ে যাব। তো ব্যাটের পোর্শনটা যখন আমরা পেয়ে যাব সেটা হচ্ছে 10,000 টাকা। তাহলে 1,10,000 থেকে 10,000 টাকা যখন বাদ দিব, তখন হচ্ছে আমার 1,00,000 টাকা। এই 1,00,000 টাকাই হচ্ছে আমার টিডিএস ক্যালকুলেশনের ভিত্তি। এর উপর হচ্ছে আমি 89 সেকশন অনুসারে 5% হারে টিডিএস কাটলাম। তাহলে দেখা যায় আমি তাকে পেমেন্টটা যে করব, বেস ভ্যালু যেটা আসতেছে 1,00,000, তার থেকে হচ্ছে টিডিএসটা বাদে তখন হচ্ছে আমি তাকে পেমেন্টটা করব হচ্ছে 95,000 টাকা। এখন একটা জিনিস খেয়াল রাখতে হয় যে ম্যাক্সিমাম যারা হচ্ছে 15% এর নিচে ব্যাট প্র্যাকটিস করে, তো তাদের দেখা যায় ওরা যদি চালান দেয়ও, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা 6.6 করে, মানে আমরা ওদের কাছ থেকে কেটে ওদেরকে হচ্ছে আমরা 6.6 দিয়ে দেই, মানে ব্যাট এবং ট্যাক্স দুইটাই হচ্ছে আমরা জমা দেই। আর যদি যারা ম্যানুফ্যাকচারিং থেকে যদি আমরা পারচেস করি, সেই ক্ষেত্রে দেখা যায় ওরা যখন 6.3 মানে 3 দিচ্ছে, তখন হচ্ছে আমাদের ওই যে মূসক চালানটা পাওয়ার কারণে আমরা কি করলাম, শুধু ওদের বিল থেকে আমরা টিডিএসটা কেটে বাকি অংশটা হচ্ছে আমরা জমা দিয়ে দিলাম। তো এটা আসলে মোর প্র্যাকটিস একটা কেস, যে টিডিএস বিডিএস ইনক্লুসিভ বিল। আর পরেরটা যদি আমরা দেখি, বিলে এক্সক্লুসিভ ব্যাট ইনক্লুসিভ ট্যাক্স, এই ধরনের বিল আসলে রেয়ার এবং এটা ফর্মাল বিলের মধ্যে পড়ে না, কারণ আমরা বিলের মধ্যে স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের কি থাকতে হবে, ট্যাক্স ইনক্লুসিভ থাকতে, মানে ব্যাট ইনক্লুসিভ থাকতে হবে, ট্যাক্স ইনক্লুসিভ থাকা যাবে না। তো দেখা যায়, কারণ ট্যাক্সটা তো কাটার অথরিটি হচ্ছে আমরা, উইথড্রলিং অথরিটি হচ্ছে আমরা। তো সেই হিসাবে যদি আমরা এরকম কোনো বিল আসে, তাহলে বুঝতে হবে এইসব বিলে একটু প্রবলেম আছে। তাও আমরা একটু দেখাই যে আমাদের হচ্ছে সাপ্লাই অফ গুডস অর প্রোডাক্ট অর সার্ভিস, যেটা বলা হচ্ছে 1,50,000 টাকা। এখানে বলছে এক্সক্লুডিং ব্যাট ইনক্লুডিং ট্যাক্স, ট্যাক্স সহ। তো আমরা ব্যাট ডিরেক্টলি ক্যালকুলেট অন বিল অ্যামাউন্ট। তো যেহেতু আমাকে এক্সক্লুসিভ বলছে, বিল অ্যামাউন্ট বেস ভ্যালু যেটা আমরা 1,50,000 ধরতে হবে, যেহেতু এর মধ্যে কোনো ব্যাট নাই, বাদ দেওয়ার প্রশ্ন আসতেছে না। তো ইউ মাস্ট ডিডাক্ট ব্যাট হচ্ছে আমরা কি করতে হবে, এটার উপর আমরা মানে পুরোটাকে আমরা বেস ভ্যালু ধরে দেখা যায় 10% রেট যেহেতু সাপ্লাই অনুসারে আমরা ব্যাটের পরিমাণটা হচ্ছে কেটে নিলাম। কেটে 15,000 টাকা প্রথমে চলে গেল। তারপর গ্রস বিল ইনক্লুডিং ব্যাট এবং ট্যাক্স উইল বি। তো এখানে দেখা যায় 1,50,000 যেটা ছিল, এর সাথে হচ্ছে আমরা 15,000 টাকা অ্যাড করলাম, সেটা হচ্ছে গ্রস বিল হয়ে গেছে। তো দেখা যায় এখন যদি আমরা এটাকে মানে ব্যাট ইনক্লুসিভ বিল হয়ে গেছে 1,65,000, মূলত তাকে বিলটা দেওয়ার কথা ছিল 1,65,000 হিসাবে, সঠিকভাবে যদি দিত। তো তারপর যেহেতু আমরা যেহেতু আমাদের ব্যাট ইনক্লুসিভ ছিল না, ওইটা হচ্ছে বেস ভ্যালু ছিল, ট্যাক্সটা হচ্ছে এখান থেকেই হবে, মানে 1,50,000 টাকার উপর হচ্ছে ট্যাক্সটা হবে। তো যখন 1,50,000 টাকা থেকে ট্যাক্সটা হচ্ছে, তো আমরা কি করলাম, টিডিএসটা কেটে বাকি টাকাটা 1,42,000 টাকা আমাকে পে করবে। তো রিয়াল প্র্যাকটিস এরকম হয়, মনে করেন কোনো একটা প্রোডাক্ট ভ্যাট এক্সাম্পটেড ছিল, তো ভ্যাট এক্সাম্পটেড থাকলে সেক্ষেত্রে তারা ভ্যাট নাই, কিন্তু টিডিএসটা ইনক্লুসিভ বলুক বা না বলুক, আমাদের টিডিএসটা কাটতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু সে ভ্যাট এক্সাম্পটেড, তাহলে আমরা কি করব, সে যে সাপ্লাইয়ে আমাকে বিক্রি করছে, সেটা আমি বেস ভ্যালু ধরে আমি টিডিএসটা কেটে টিডিএসটা জমা দিব, আর বাকি টাকাটা হচ্ছে তাকে পে করব। তারপর হচ্ছে বিল এক্সক্লুসিভ ব্যাট এবং ট্যাক্স। এখন এই বিলটা আমরা দেখব, আমাকে বলছে সাপ্লায়ার 30,000 টাকা, সেখানে হচ্ছে আমাদের মিউট প্লিজ। তারপর হচ্ছে এখানে আমরা জয়েন করার সময় আমরা সবাই একটু দেখা উচিত যে আমি মিউট কিনা। তারপর এখানে আমরা 3 নাম্বার অপশনে চলে আসলাম। এটাতে আমার কি বলছে, ভ্যাট এবং ট্যাক্স দুইটাই এক্সক্লুসিভ। তাহলে আমাকে বেস অ্যামাউন্টটা বললো যে 1,30,000 টাকা। এখন এটাকে আমরা যখন সলভ করতে যাব, যে বিল নেট পেমেন্ট অ্যামাউন্ট, এটা নেট পেমেন্ট টু ভেন্ডর পার্টি, নেট পেমেন্টটা আমরা 1,30,000 টাকাই করতে হচ্ছে। তো এক্ষেত্রে যেহেতু আমাকে ভ্যাট এবং ট্যাক্স এক্সক্লুসিভ, তখন হচ্ছে আমাকে গ্রস আপের একটা ব্যাপার চলে আসতেছে। তো গ্রস আপটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে যেহেতু টিডিএস রেট হচ্ছে 5%, তাহলে আমাদের যে বিলটা আসছে এটা হচ্ছে 5% লেস, মানে 100 মাইনাস 5, এটা দিয়ে যখন ভাগ দিব, তখন হচ্ছে এটা একটা গ্রস ভ্যালুতে চলে যাবে। সেইটা যখন মানে 100 দিয়ে গুণ দিব, তখন দেখা যায় আমাদের একটা বেস ভ্যালুটা মানে গ্রস অ্যামাউন্টটা মানে ট্যাক্সেবল যে জায়গায় কাটবো,
সেইটা আসলে বেড়ে গেছে ১,৩৬,০০০ হয়ে যাচ্ছে। এই ১,৩৬,৮৪২ এর উপর হচ্ছে আমরা ট্যাক্সটাকে কাটবো। তো এখানে মানে যখনই হচ্ছে এক্সক্লুসিভ বিল থাকবে তখন হচ্ছে আমাদের টিডিএস টাকে গ্রস আপ করে নিতে হবে। তো গ্রস আপ করে যখন আমরা নিব, নেওয়ার পর হচ্ছে আমাকে টিডিএস টা কাটতে হবে। তারপর হচ্ছে আমরা যখন টিডিএস টা কাটবো, কাটার পর মানে যে গ্রস যে অ্যামাউন্ট হয়েছিল ১,৩৬,০০০ এটা কিন্তু ভ্যাট এর জন্য বেস ভ্যালু হচ্ছে। তো সেই হিসাবে ভ্যাট পেড মানে এখানে হচ্ছে আমরা তখন 10% যেহেতু ভ্যাট ছিল এটাও আমরা তখন কেটে নিব। কেটে নেওয়ার পর আমাকে দেখা যাচ্ছে এক্সপ্লোডিং যেহেতু বিল হচ্ছে সেখানে আমার ১,৩০,০০০ টাকা এক্সপ্লোডিং বিল ছিল। এর সাথে ট্যাক্স যোগ হয়ে গেছে, আবার ভ্যাটও যোগ হয়ে গেছে। হয়ে আমার বিলটা আসলে ১,৫০,৫২৬। তো এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা কিন্তু সাপ্লায়ারকে ১,৩০,০০০ টাকাই দিব। বাকিটা আমরা যেটা আমরা করি, যেহেতু আমরা গ্রস হাব এর ক্ষেত্রে অ্যা চ তখনই করি যখন সাপ্লায়ার থেকে আমরা কোনোভাবেই ট্যাক্স অন ভ্যাট কাটার সুযোগ থাকে না, তখন আমরা করি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত ইন প্র্যাকটিসে ওদের নামে কিন্তু আর টিডিএস, বিডিএস এর যে চালান এগুলো করা হয় না। মানে ওদেরকে এটা দেওয়া হয় না। তো সেই হিসাবে তারা দেখা যায় সরকারের জন্য এটা লাভ। কারণ এখানে যে ট্যাক্সের ক্রেডিটটা নেওয়ার কথা সেটাও নিতে পারতেছে না। তার মানে হচ্ছে এই ট্যাক্সের বেনিফিট পাচ্ছে না সরাসরি মানে সরকারের জন্য লাভ। তো যত বেশি বিল গ্রস আপ হবে ততই হচ্ছে দেশের জন্য ভালো, গভর্নমেন্টের জন্য ভালো। কারণ এটা ক্রেডিট না নিলেই তো মানে ট্যাক্স বা ভ্যাটের পরিমাণটা বাড়লো। তো তারপর হচ্ছে লাস্টে এক্সক্লুসিভ ভ্যাট এবং এক্সক্লুসিভ ট্যাক্স। ইনক্লুসিভ ভ্যাট আর এক্সক্লুসিভ ট্যাক্স। তো এটা একটা কমন মানে এটা আমাদের থাকতেই পারে। সেক্ষেত্রে দেখা যায় ইনক্লুসিভ ভ্যাটটা যখন আমাদের থাকবে, তো আমাদের কি করতে হবে? স্বাভাবিকভাবে হচ্ছে আমরা গ্রস আপ এখানে যদি আমাদের বলছে যে ইনক্লুসিভ ভ্যাট, এক্সক্লুসিভ ট্যাক্স। যেহেতু এক্সক্লুসিভ বলছে, সেক্ষেত্রে দেখা যায় আমরা এখানে কিন্তু সংক্ষেপে দেখানো হয়েছে যে এক্সক্লুসিভ টিডিএস, বিডিএস। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু ট্যাক্স কনসিডার করে নাই, আমরা এটাকে গ্রস আপ করে টিডিএস এর মানে বেস ভ্যালুটা বের করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আগেরটার মতো গ্রস আপ করলাম। গ্রস আপটা করে দেখা যায় ১,২৬,৩১৬ হয়ে যাচ্ছে। এটার উপর হচ্ছে আমরা ৫% টিডিএস টা কাটতে হবে। তো দেখা যায় এটার উপর কেটে আমাদের ১,২০,০০০ টাকা যেহেতু বিল ছিল, তারপর হচ্ছে আমরা বিল ইনক্লুডিং ট্যাক্স ভ্যাট অ্যামাউন্ট ভ্যাট রেট যেটা, তো এটার যদি আমরা ভ্যাট এর যে ক্যালকুলেশনটা করা, সেক্ষেত্রে যদি আমরা ইনক্লুডিং যেহেতু ভ্যাট ট্যাক্স বলছে, আমরা কি করব? স্বাভাবিকভাবে হচ্ছে ১১০ দিয়ে ভাগ দিব। তারপর যে অ্যামাউন্টটা ১০% নিলে সেখানে চলে আসতেছে ১০,৯০৩। এটা থেকে বিল অ্যামাউন্ট থেকে হচ্ছে আমরা বেলোডেড ট্যাক্সটা বাদ দিব। তারপর হচ্ছে তার এটা পে অ্যামাউন্ট হবে। তো এই হচ্ছে প্র্যাকটিসে ৪ টা থেকে ৩ টা বেশি ব্যবহার করা হয়। স্পেশাল এটা তো যেহেতু আমাদের কর্পোরেট কেস, অনেকে বলা হচ্ছিল যে কর্পোরেটে ক্লাস আসলে কয়টা? কিন্তু আসলে ক্লাস কয়টা এটা না। কারণ অনেকগুলোই হচ্ছে কর্পোরেটের সাথে রিলেটেড, পার্সোনাল ও। তো এখন আমরা আস্তে, আস্তে হচ্ছে কর্পোরেটে যাচ্ছি। কারণ পার্সোনাল অনেক মোটামুটি শেষ বলা যায়। এখান থেকে ক্লাসের আ টিডিএস, বিডিএস দিয়ে শুরু। কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লায়েন্স এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই জায়গাটা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আমরা ৪ টা মেথড এ বললাম যে কি, কি সিনারিও বা বিল আমরা পেতে পারি, প্রশ্ন করতে পারেন। ভাই শেষের ক্যালকুলেশনটা একটু বলবেন? ওকে, শেষেরটা হচ্ছে আমাদের যেহেতু বলছিল ভ্যাট আর ট্যাক্স হচ্ছে মিউট করেন ভাই। আমার এই ক্রাইটেরিয়াটা ছিল হচ্ছে ইনক্লুসিভ ভ্যাট। মানে ভ্যাট এর মধ্যে আছে কিন্তু আমার ট্যাক্স নাই। তো এজন্য আমরা কি করলাম? প্রথম হচ্ছে এটাকে গ্রস আপ করে নিলাম। মানে বেস ভ্যালুটা বানাইলাম। তো বেস ভ্যালুটা যখন বানাইছি তার উপর হচ্ছে আমার ট্যাক্সটা কাটতে হবে। টিডিএসটা তো কাটতেই হবে। আমাকে আমার কমপ্লায়েন্স এর জন্য আমার টিডিএসটা ম্যান্ডেটরি কাটতে হবে। তো ব্যাট ডিডাক্ট ফ্রম বিল। এখন যখন আমরা ব্যাট ডিডাক্ট করতে যাব, আমরা যেটা এখানে যেহেতু ভ্যালু ছিল হচ্ছে ১,২০,০০০। তো ১,২০,০০০ হচ্ছে আমরা এটা যেহেতু বলছিল ব্যাট ইনক্লুসিভ। তো ব্যাট ইনক্লুসিভ হলে এর মধ্যে হচ্ছে ১০% ব্যাট আছে। এই কারণে ১১০ দিয়ে ভাগ দিছি, ১০ দিয়ে গুণ দিছি। যাতে হচ্ছে আমার ব্যাটের অ্যামাউন্টটা বের হয়ে যায়। এটা স্বাভাবিক। ইনক্লুসিভ থাকলে আমরা এজ ইউজুয়াল যেটা করি, তখন দেখা যায় আমার ১০,৯০৯ টাকা হচ্ছে আমার ব্যাটের অ্যামাউন্ট আসতেছে। তো স্বাভাবিকভাবে যেহেতু টিডিএসটা ও আমাকে দিবে না, তো টিডিএসটা যেহেতু সে আমাকে দিচ্ছে না, সেই হিসেবে আমি কি করলাম?
তার যে বেস ভ্যালু থেকে হচ্ছে আমার ব্যাটের পোর্শনটা বাদ দিয়ে তাকে পেমেন্ট করা হচ্ছে, তার সাথে হচ্ছে টিডিএসটা আমার কোম্পানি ওর হয়ে পে করতে হবে, মানে যেটাকে হচ্ছে আমরা লাস্ট স্টেপে কাজ করি। হ্যাঁ, এবার বলেন। রাসেল ভাই একটু এক্সক্লুসিভটা একটু বুঝান না ভাই, একটু মাথার উপর দিয়ে গেছে ভাই, একটু কষ্ট করে প্লিজ। কয় নাম্বার? উপরে ভাই, উপরে। এই কারণে আমি বারবার 4টা বলতেছি, যাতে আপনার মাথার উপর দিয়ে গেলে বললে আমি কয় নাম্বারে যাব সেটা। এক্সক্লুসিভ। ভাই স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে ভাই। আচ্ছা, আপনারা সবাই দেখতেছেন না স্ক্রিন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি ভাই, দেখতে পাচ্ছি। দেখা যাবে। আচ্ছা, এটা বলছিলেন এক্সক্লুসিভ ব্যাট এবং ট্যাক্স, জি মানে জি জি জি। যে সকল সাপ্লায়ারের কাছ থেকে আমরা টিডিএস বিডিএস কাটতে পারি না, ওরা আমাকে কি করে, যে ওরা আমাকে কোনো 6.3ও দিবে না, কোনো কিছু দিবে না, বলবে আমি যেটা দিলাম এই টাকাটাই আমাকে পে করতে হবে। তো এখন আপনি কি করবেন? সে তো বললো ব্যাট ট্যাক্স কোনোটাই আমার কাছ থেকে কাটা যাবে না। এখন কোম্পানি তো ভ্যাট আইনে বলা হচ্ছে কি, এই ধরনের সাপ্লায়ার থেকে আপনারা কোনো মালামালই নেবেন না। আর ট্যাক্সে বলতেছে কি, অবশ্যই আপনার দুজনেই মানে টিডিএস বিডিএস কাটতে হবে আপনি উইথড্রল হিসাবে। তো দুইটা মিলে আমরা কমপ্লায়েন্স করতে এই কাজটা করতে হয় যে কোম্পানি নিজেই হচ্ছে এটা বিয়ার করতে হয়, সে ওই ব্যক্তির হয়ে ট্যাক্স এবং ব্যাটটাকে কেটে নিয়ে তাকে হচ্ছে আমরা হচ্ছে জমা দিই। তো এই ক্ষেত্রে মানে একচেটিয়া ভাবে একটু করা হয় যে আমরা ওদের কাছ থেকে কোনোভাবে ব্যাট ট্যাক্স কাটতে পারলাম না, তো সেই হিসাবে ওদের ক্ষেত্রে আমি চালানও দিব না, কারণ ও চালান দিয়া বেনিফিট নিবে, ট্যাক্সের বেনিফিট নিবে, এটা তো আমরা মানে স্বাভাবিকভাবে চাই না। এটা এই কারণে কি করে, এই চালানগুলো সাধারণত কোম্পানির নামে করা হয়, যে কোম্পানি জমা দিছে, কোম্পানি হয়েই জমা দিছে। তো এখানে যখন আমার এক্সক্লুসিভ থাকবে, তাহলে আমার প্রথমে হচ্ছে গ্রস বিলটা বানায় নিতে হবে, মানে ট্যাক্সটা হচ্ছে ট্যাক্সের যে 5% ছিল সে 5%টা মানে আমরা বাদ দিয়ে, যেটা আমরা সবসময় গ্রস আপ করতে হলে এটা খেয়াল রাখতে হবে, 100 মানে 100% যেটা থাকে এটা থেকে হচ্ছে ওই টিডিএস এর পার্সেন্টেজ যত থাকে এটা এটা বাদ দিলে, ওইটা বাদ দিয়ে, যেমন এখানে 95 দিয়ে যদি আমরা 130 কে বাদ দেই, তারপরে 100 দিয়ে গুণ দেই, তাহলে দেখা যায় 1,34,842 হচ্ছে গ্রস অ্যামাউন্টটা আসবে, বেস ভ্যালুটা আসবে, কারণ যার উপর আমি ট্যাক্স এবং ব্যাট কাটতে পারবো। তো এটার উপরে দেখা যায় আমরা বেস ভ্যালুটার উপর ট্যাক্সও কাটবো এবং ব্যাটও কাটবো। তো ব্যাট এবং ট্যাক্স কেটে আমরাই জমা দিব। আর আমরা কি করব, আমরা কিন্তু সাপ্লায়ারকে ওই 1,20,000 দিব, 1,20,000 না 1,30,000 যেটা ছিল এটাই দিব। বাকি যে এখানে আমাদের ব্যাট ট্যাক্স যোগ করে 1,50,526 এই টাকাগুলো আমরা নিচ থেকে চালানগুলো দিব। আমরা কি মানে সাধারণত ওদেরকে আমরা কোনো চালানের বা ওই রকম কোনো ডকুমেন্ট দিব না, দেই না, কারণ যেহেতু ওদের কাছে কাটতে পারি না, ওদেরকে বেনিফিট দেয় না মানুষ। বুঝতে পারছে? জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। কারণ আপনার এটা খুবই ভালো করে বুঝতে হবে। আজকের ক্লাস যদি তাহলে এই অংশটাই ভালো করে বুঝেন, তাহলে ক্লাসের মানে খুব সার্থক। ভাই কোশ্চেন আছে। বলেন। একটু জটিল হবে, তারপর আমার জানার দরকার, তো ওই জন্য বলতেছি আর কি। ধরেন এই রিলেটেড আমি কোয়েশ্চন টিডিএস নিয়ে, না, ব্যাট ট্যাক্সের কোশ্চেন। মানে বিডিএস টিডিএস নিয়ে। জি জি, হ্যাঁ, বলেন। সিরিজ নিয়ে করবো আর কি। স্ক্রিনটা আবার চলে গেছে। কি আমি কি করবো কোশ্চেনটা? হ্যাঁ, বলেন না, বলেন না, সময় নষ্ট করে লাভ না, বলতে থাকুন। ধরেন আমি কোনো সাপ্লায়ার থেকে এ, অক্টোবর মাসে মালামাল কিনলাম 80 লক্ষ টাকা। এখন ওনাদেরকে একটা পার্সিয়াল বিল পেমেন্ট করলাম, ধরুন 30 লক্ষ টাকা। আবার পরবর্তী মাসে আবার কিনছি আমি 80 লক্ষ টাকা। এখন তো 30 30 লক্ষ টাকা তো আমি টাকা তো পেড করে দিয়েছি, এদিকে 50 লাখ টাকা রয়ে গেছে। আবার 80 লক্ষ টাকার মালামাল কিনছি, এটা নেক্সট মান্থে কি করব? প্রথম 15 দিনে একটা নিয়ে আবার নেক্সট 15 দিনে একটা নিয়েছি, আবার পরের মাসে গিয়ে কি করব? টোটাল পেমেন্টটা দিব। এখন টিডিএস বিডিএস কিভাবে কাটা হবে? যখনই পেমেন্ট হবে তখনই টিডিএস বিডিএস কাটতে হবে।
না সিস্টেমটা কিরকম, এটা তো দুইটা অ্যামাউন্ট, বেস অ্যামাউন্টটা কিরকম হবে ওইটা জানতে চাচ্ছি আমি। এমন গুলো যেটা হোক, যখনই পেমেন্টটা হবে ওই বিল থেকে টিডিএস বিডিএস কাটতে হবে। না এটা এটা বোঝাচ্ছি না আমি। তো এখন আমার কাটবো কিরকম টোটাল? কিরকম কিরকম ৮০ লাখ কাটবে ৮০ মানে? লাখ প্রথমে আমি কিনছি ৮০ লাখ, ৩০ লাখ টাকা পেমেন্ট হয়ে গেছে ভাই 15 দিনের আমি মাথায়। বলি, আপনি ৮০ লাখ কিনেন ৫০০ লাখ কিনেন এটা না, কথা হচ্ছে যখন আপনি পেমেন্টটা যে অংশের জন্য দিচ্ছেন ওই অংশ থেকে টিডিএস বিডিএস কাটতে হবে। এখন আমার রেটটা কিভাবে কাটবো, কত টাকা বেস অ্যামাউন্ট হবে এটা বলতেছি। আমার তো একটা পার্সিয়াল পেড হয়ে গেছে 30 লাখ, নেক্সট আবার ওইটা ৮০ লাখ যে আপনি কিনাতে। ৩০ লাখ নিচ্ছেন, ৩০ লাখের থেকে পেমেন্ট করতেছেন, তো ওইটার বেস ভ্যালু কি ইয়াতে বিলে আছে না? না নেক্সট বেস, দুইটা তো একসাথে কিনলাম একই বিলের অধীনে। এখন বলতেছি আমি এটা বেস ভ্যালুটা কিরকম হবে, ১,৬০,০০,০০০ টাকার উপর হবে নাকি ওই ৩০ লাখ টাকা বাদ দিয়ে ১,৬০,০০,০০০ টাকা থেকে ৩০ লাখ টাকার উপর হবে কোনটা? আপনি বেস ভ্যালু কনসেপ্টটাই বুঝেন না। আপনি যেটা পেমেন্ট করতেছেন ওই অংশটাকে বেস ভ্যালু ধরবেন, এটার উপর ক্যালকুলেশন করবেন। আপনি কখন নিচ্ছেন এটা তো কথা না, কথা হচ্ছে আপনি যখন পেমেন্ট করতেছেন ৫ লাখ, ওই ৫ লাখই যে তার বেস ভ্যালু হবে। আচ্ছা আচ্ছা। পেমেন্টের উপর রেশিও করতে হবে। এখন আগে যেটা ছিল মানে ৩% ৫% এগুলা যেহেতু এখন নাই, মানে সব ফ্ল্যাট রেট, তো সেই হিসেবে আমার কোনো টেনশন করার দরকার নাই। আমি কি ধরবো, আমি বরাবরই যেটা পেমেন্ট করবো এটাই ধরে যাবো, কারণ ট্যাক্স রেট তো সমান। তারপর কিউমুলেটিভ যে একটা আগে কিউমুলেটিভ করতে হতো, এটা একটা ঝামেলা ছিল। কত হচ্ছে যে সর্বশেষে গিয়ে ৭% পড়ে গেল, ৫% পড়ে গেল, কিন্তু আমি প্রথমে কি করলাম, কিন্তু এক্স্যাক্টলি এখন ভাই, এটা আমি নাই, এটাই বলতে চাইছিলাম। এটা এখন নাই। এখন সবগুলো ফ্ল্যাট রেটে। এবার ১ টাকা দিল এই ফ্ল্যাট রেটে, ৫ কোটি দিল একই ফ্ল্যাট রেটে। আচ্ছা রাসেল ভাই, একটা জিনিস হলো ওই ওই যে ভ্যাটের অ্যামাউন্ট যেটা ক্যালকুলেশন করছি আমরা, হ্যাঁ, এটা আমি জাস্ট একটু মানে কনসেপ্টটা ক্লিয়ারের জন্য বলতেছি। এটা যখন আমার ট্যাক্সটা অ্যাড করার পর এটার উপর আবার 10% ব্যাট হয়, এখন ট্যাক্সের উপর কেন ব্যাট হয় ভাই একটু আমাকে বুঝবেন, ডেফিনেশনটা একটু ট্যাক্সের বলবেন? উপর ব্যাট হয় না, কারণ ওর কথা ছিল হচ্ছে ব্যাট ইনক্লুসিভ বিল দিবে। ব্যাট ইনক্লুসিভ বিল দিলে ব্যাটের অংশটা বাদ দিলে বাকিটা হচ্ছে ট্যাক্সের বেসিস হবে, ওইটার উপর ট্যাক্স কাটবে। যখনই এক্সক্লুসিভ হচ্ছে তখন তো সে ট্যাক্সের পোর্শনটা অ্যাড করে নাই। অ্যাড না রাইট। করার কারণেই বেসগুলো বানানোর জন্য আমরা ধরে নিলাম সে ৯৫% ধরে আমাকে ডেলিভারিটা দিছে, তাহলে এটা তো আমার 100% বানাইতে হবে। তাই রাইট। কখনো ট্যাক্সের উপর ব্যাটের উপর হয় না। তখন এই যে বেড়ে যাচ্ছে, কারণ ও আসলে বিলটা যদি ট্যাক্স প্যাড কমপ্লায়েন্স করে করতো তখন আসলে ওই গ্রস আপের মানে ভ্যালুটাই হইতো। আমরা যখন কস্টিং করি তখন তো ওই আপনার টিডিএস টা অ্যাড করাই থাকে, ওটার উপরে তারপরে ব্যাট হচ্ছে, তাই না? হ্যাঁ, কারণ টিডিএস আপনার থাকলে তো আপনি জাস্ট শুধু ভ্যাটের পোর্শনটা বাদ দিয়ে বাকিটার উপর আপনি, কারণ বাকিটার উপরে ভ্যাট ট্যাক্স ইনক্লুড দিচ্ছি, মানে ইনক্লুডিং বোঝাচ্ছে, তখন আপনি ট্যাক্সটা কাটছেন। এখন যেহেতু এটা ইনক্লুড করে না, আবার পিছন থেকে আমার ব্যাক সলভিং করে আসতে হচ্ছে। রাইট, ব্যাক ক্যালকুলেশন হচ্ছে, রাইট। ব্যাক ক্যালকুলেশন। আর কারো কোনো প্রশ্ন, এটা কিন্তু বুঝতে হবে এবং কর্পোরেটে খুবই কাজে লাগবে। ওকে, সামনে যাই। এখন হচ্ছে টিডিএস বা উইথহোল্ডিং ট্যাক্স ডিপোজিট টু গভর্নমেন্ট, মানে টিডিএসটা আমরা কখন জমা দিব। এটা যদিও একটা ডেডলাইন আছে, ইন প্র্যাকটিসে দেখা যায় অনেক সময় ডেডলাইনটা ফলো করা হয় না। যেমন বলা হচ্ছে মে মাস থেকে, জুলাই থেকে যদি মে মাসে কর্তন করা হয় তাহলে দেখা যায় পরবর্তী মাসের ২ সপ্তাহের মধ্যেই আমাদের টিডিএস এর টাকাটা জমা দিয়ে সাপ্লায়ারকে একটা সার্টিফিকেট দিয়ে তাকে একটা চালানের কপি সহ মানে পাঠায় দেওয়ার কথা। কিন্তু অনেক সময় ২ মাস ৩ মাসও হয়ে যায়। আমরা হয়তো কেটে রাখছি, সেটা হয়তো বিভিন্ন কারণে ট্রেজারিতে জমা দেওয়া হয় নাই। তো এটার নিয়মটা হচ্ছে এইটা, মানে আইন আমাকে বলছে যে মাসে কাটবো পরবর্তী মাসের ২ সপ্তাহ, প্রথম ২ সপ্তাহের মধ্যেই টাকাটা জমা দিয়ে দিতে হবে। তারপর যদি এটা হচ্ছে আমাদের জুলাই থেকে মে, আর জুনের ক্ষেত্রে দেখা যায় যদি আমরা ১ থেকে ২০ জুনের মধ্যে আমরা কর্তন করি তাহলে দেখা যায় পরবর্তী ৭ দিন। কারণ এটা খেয়াল করতে হবে যে বছরের টিডিএস বিডিএস এটা কিন্তু ওই বছরের মধ্যে ক্লোজিং করে ফেলতে হবে। তাই এখানে আইন থেকে আমরা এটাই বুঝতেছি। জি বলেন শাকিল ভাই, বলেন।
রাসেল ভাই এটা কি লেটেস্টটা না? লেটেস্টটা কি রাসেল ভাই ওই যে যেদিন পেমেন্ট করব তার পরবর্তী সপ্তাহের ভিতরে কাটতে হবে, বা এই টাইপের কিছু শুনেছিলাম। না না, এটা লেটেস্ট 2 সপ্তাহে, এটা পরিবর্তন হয় না সাধারণত। ও, আচ্ছা। হুম। তারপর এটা কারণ জুনের মধ্যে যেহেতু আমাদের ক্লোজিং মানে ক্লোজিং ইয়ার, ওই বছর যত ট্রানজাকশন হয়েছে ওইটা ওই বছরে শেষ করতে হবে। তাই দেখা যায় এটা 20শে জুনের মধ্যে যদি হয় পরবর্তী 7 দিনের মধ্যে দিতে হবে, আর যদি জুন মাসের অন্য যে কোনো দিন হয় তাহলে দেখা যায় পরবর্তী দিন, আর লাস্টের দিন যখন হবে তখন কিন্তু ওই লাস্টের দিনে দিয়ে দিতে হবে, মানে ওই ইনকাম ইয়ারের মধ্যে এটা ক্লোজ করে ফেলতে হবে। এইবার আসি টিডিএস বিডিএস এর একটা সামারি। এটা এক ভাইয়ে করছে, এটা আমি করি নাই, ভাইকে ধন্যবাদ দিতে হয়। তো এখানে এই চার্টটাতে একটা ভালো একটা রিলেশন দেখাইছে, আমিও দেখা যায় এটা ফলো করি। কারণ শুরুতে হচ্ছে ভ্যাট এবং ট্যাক্সের যে একটা মানে রিলেশন উনি অনেকটাই নিয়ে আসছে এই জায়গায়। আমার খুবই ইচ্ছা আছে এটাকে আরো একটা এক্সপান্ড করে আর সহজভাবে কিছু করা যায় কিনা, যদিও সময়ের জন্য পারতেছি না। তো দেখা যায় কারণ ব্যাট এবং ট্যাক্স যেহেতু দুইটাই আমাকে কাটতে হয়, আমাকে শুধু ট্যাক্স জানলে হবে না, শুধু ব্যাটের মানে বিডিএস এর রেট জানলে হবে না, দুইটার একটা রিলেশন। তো দেখা যায় উনি একটা সুন্দর একটা রিলেশন করছে। যদি আমরা এখানে এসি হোটেল, নন এসি হোটেল, রেস্তোরাঁ, তো এটা সেবা কোডটা আমাকে দেওয়া আছে। এখানে দেখা যায় উনি 3 বছরের রেটটাই দিছে, প্রিভিয়াস ইয়ার রেট, এবং চেঞ্জ হয়ে 24-25 কত হয়েছে, আর হচ্ছে 25-26 কত হয়েছে। আর এটার সাথে রিলেটেড সেকশন হচ্ছে 109। 109 এর সাথে ভাড়া হইতে উৎসে কর কর্তন বা কোনো গৃহ সম্পত্তি, হোটেল বা গেস্ট হাউস, খালি স্থান বা যন্ত্রপাতি বা সরকারি জলাধার ব্যতীত অন্য কোনো জলাধার, এইটা হচ্ছে আগে 5% ছিল, এখন 10%। অনেকে বলে যে বাড়ি ভাড়া তো দিছেই, সেটা 10% তো আছেই। এছাড়াও অন্যান্য যে ভাড়ার একটা ব্যাপার আসতেছে, যেমন হোটেল বা গেস্ট হাউস অথবা কোনো একটা খালি জায়গা ছিল বা যন্ত্রপাতি, অনেকে বলে জেনারেটর ভাড়া দিচ্ছি, এটার কি হবে? তো এগুলা রেট হচ্ছে 10% করে, রোল নাম্বার হচ্ছে 109 করে হচ্ছে কাটতে হবে। তারপর যদি এস মানে সেবা কোড 2 এ যায়, ডেকোরেটার্স তো ক্যাটারা মানে ক্যাটারার্স যেটা, তো এটার হচ্ছে সবসময় 15% ছিল। এটা আমরা 90 সেকশন অনুসারে যে এদেরকে যেহেতু আমরা একটা বিল পরিশোধ করি মানে ক্যাটারিং, সেক্ষেত্রে কমিশন বা ফি এর উপর বা মোট বিলের উপর, কমিশনের উপর 10% আর মোট বিলের উপর হচ্ছে 2%। তারপর মোটর গাড়ি ও গ্যারেজ, গাড়ি গ্যারেজ ও ওয়ার্কশপ, এটা দেখা যায় 10%। তার সাথে আবার টিডিএস রিলেটেড হচ্ছে মোটর গ্যারেজ বা ওয়ার্কশপ, সেটা হচ্ছে 8%। তারপর যদি আমরা এখানে যাই, সরি 8%, আমি তো বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি। ডকইয়ার্ড বা জাহাজ নির্মাণ বা ডকইয়ার্ডের যে খরচ মানে জাহাজ রিলেটেড কোথাও সেবা নিলে সেটা, তো সেটা কিন্তু 15%। আর এখানে আইসা রিলেটেড হচ্ছে ব্যক্তিগত কন্টেনার বা পোর্ট বা ডকইয়ার্ড 8%। নির্মাণ সংস্থা, তাদের আগে কম ছিল, এখন এটা 10% হয়ে গেছে। তো নির্মাণ সংস্থার সাথে রিলেটেড মানে ট্যাক্সে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে 89 সেকশন টিডিএস এর জন্য। তো সেখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কনভার্সন অথবা নির্মাণ বা প্রকৌশলী এইসবের ক্ষেত্রে আগে ছিল 7, এখন হচ্ছে আরেকটু কমাইছে, 5% করছে। তারপর 92 রিলেটেড হচ্ছে বিজ্ঞান সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা, এইটাও 15% বিডিএস আছে। এর সাথে প্রচার মাধ্যমে বিজ্ঞাপন আয় হইতে কর্তন 5% আছে। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া এজেন্সি বা সেবা, কমিশন ফি এর উপর 10%, মোট বিলের উপর 0.65%। তো এরকম করে যখন আপনার এই রিলেশনটা বুঝবেন তখন হচ্ছে একটা কাছাকাছি জায়গাতে যাওয়া যায় যে এর সাথে টিডিএসটা কিরকম হচ্ছে, বিডিএসটা। এখানে একটা হায়ার 1 ও 2, এটা কি ভাইয়া? এটা হচ্ছে মানে কমিশন, যদি আপনার মনে করেন এখানে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া এজেন্সির সেবার উপর কমিশনের উপর কাটতেছে ফি এর উপর, তখন হচ্ছে 10%। আর যদি মোট বিল মানে কমিশন না থাকে তখন দেখা যায় তার উপর 0.6%। এখন যদি দুইটাই থাকে, কমিশনও থাকে মোট বিলের অ্যামাউন্টও থাকে, তখন হচ্ছে আমাদের 10% আর 0.65% দুইটা করে যেটা বেশি এটাই হচ্ছে আমাকে দিতে হবে। এক্ষেত্রে কয়েকটা আছে, স্পেশালি কমিশন এবং বিল। এই যে উপরেরটা দেখেন কমিশন আর হচ্ছে বিল, এদের ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া বিবেচনা করতে হয়। নাম্বার 1 হচ্ছে কমিশন বা ফি, নাম্বার 2 হচ্ছে মোট বিল।
এই দুইটার মধ্যে ট্যাক্স ক্যালকুলেশন করে যেটা হাইস্ট এটাকেই আমরা টিডিএস হিসাবে জমা দিতে হবে। তারপর হচ্ছে ছাপাখানা। ছাপাখানা 15% ব্যাট দিতে হচ্ছে। সাপ্লাই অফ বুকস 3% ইফ আদার্স 5% এস পার রোল নাম্বার হচ্ছে 89 সেকশন। খুবই ভালো করে পড়তে হবে এটা। তারপর আমরা কয়েকটা বলি এখানে ভবন নির্মাণ সংস্থা। তো যারা হচ্ছে ডেভেলপার কোম্পানি তারা তাদের ক্ষেত্রে যখন একটা ফ্ল্যাট মানে একটা ফ্ল্যাট যখন সে বিক্রি করে এটা যদি 1 থেকে 600 বর্গ ফুটের মধ্যে হয় তখন তাকে হচ্ছে 2% ফ্ল্যাট রেটে 2% হিসেবে হচ্ছে তাকে বিডিএসটা দিতে হয়। আর যদি 1601 থেকে এর উপরে বর্গ ফিট হয়ে যায় তখন হচ্ছে তাকে 4.5% দিতে হয়। যদি কোনো ফ্ল্যাট মানে রেজিস্ট্রেশন করে সেই ক্ষেত্রে হচ্ছে তাকে 2% দিতে হচ্ছে। এর সাথে রিলেটেড হচ্ছে সেকশন আছে দুইটা, 125 আর হচ্ছে 126 রিয়েল এস্টেটের সাথে। সেটা দেখা যায় সম্পত্তি হস্তান্তর হইতে কর সংগ্রহ, এটা অনেকগুলো রেট আছে। আপনারা হচ্ছে 105 এর যখন উচ্ছে কর করতে হলে 105 এর যাবেন তখন এটা দেখবেন। আবার 126 আছে, এটাও সেম। রিয়েল এস্টেটের বেশ কয়েকটা মানে দুইটা সেকশন হচ্ছে খুব বেশি অ্যাপ্লিকেবল রিয়েল এস্টেটের বিজনেসের জন্য। তারপর হচ্ছে এখানে আর দুই একটা আমরা যদি বলি আসবাবপত্র বা আসবাবপত্র বিপণন কেন্দ্র বা উৎপাদন পর্যায়ে, এটা একটা অনেক সময় একটু ঝামেলার সৃষ্টি করে যে উৎপাদন পর্যায়ে আসবাবপত্র যদি একদম সরাসরি বিক্রি করে দেয় তখন দেখা যায় হচ্ছে তারা মানে সেটা কি করতে হচ্ছে যদি 15% ওরা প্র্যাকটিস করে 15% দিয়ে দেয় তাহলে দেখা যায় খুব সহজেই হচ্ছে ব্যাটের ঝামেলাটা অ্যাভয়েড করা যায়। কিন্তু অনেক সময় কি করে উৎপাদনের পর্যায়ে দেখা যায় 7.5% হারে মূসক পরিচালন করে ওরা এটা ইয়াতে দেয়, বিপণন মানে শোরুমে দেয়। আবার শোরুম থেকে আবার 7.5% দিতে হয়। তো সেটা অনেকটা ঝামেলা হয়ে যায়। তো যারা হচ্ছে একদম ম্যানুফ্যাকচারিং ও করে আবার শোরুমের মধ্যে বিক্রিও করে তারা যদি একেবারেই 15% রেটটা ব্যবহার করে তাহলে শোরুমে আর ঝামেলা নাই, সে রিবেট নিয়ে নিতে পারে সহজভাবে। এর সাথে 89 সেকশনের রিলেটেড হচ্ছে ঠিকাদার বা সরবরাহকারীকে প্রদত্ত অর্থ হইতে কর কর্তন। তো এটা 5%। তারপর কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজারি ফার্ম এইগুলো আছে 15%। এর সাথে রিলেটেড সেকশন হচ্ছে 90 মানে সেবার যে সেকশন, কারণ সেবার কিন্তু অনেকগুলো আছে, সেটা হচ্ছে 10% থেকে বাড়ায় এখন হচ্ছে 15% আর 7.5%। তো এখানে একটা জিনিস বলে রাখি, প্রফেশনাল সার্ভিসের ক্ষেত্রে যে টিডিএসটা বলা হয়েছে এটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউজ সৃষ্টি হয় যে আমাকে আইনে যেটা বললো আমাদের বলতেছে হচ্ছে 15% অথবা 7.5%। এখন নিচে বলছে স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে। তো স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে 15%। তো স্বাভাবিক ব্যক্তি আর স্বাভাবিক ব্যক্তি ছাড়া অন্য কারা? কারণ আমরা জানি কোম্পানিও কেও কিন্তু আইনের ভাষায় স্বাভাবিক ব্যক্তি বলা হয়। তাহলে দেখা যায় কোম্পানি ব্যক্তি সবগুলাকেই ব্যক্তি বলা হয়। তো এই ক্ষেত্রে মানে আরেকটু ক্লিয়ার করা দরকার ছিল। কারণ আমরা প্র্যাকটিসে ঝামেলা পড়ি যে এটা আসলে ব্যক্তি বলতে ব্যক্তির জন্য আর কোম্পানির জন্য কি 7.5% এরকম একটা কেসের একটা ব্যাপার। তারপরে আমরা যেটা ধরি যদি একক ব্যক্তি সেবা দিয়ে থাকে সেক্ষেত্রে 15% আমরা কেটে নেই। আর যদি দেখা যায় কোনো কোম্পানি মানে ফার্মে সার্ভিসটা দেয় তখন আমরা হচ্ছে একটু রিডিউস রেটে কাটতে পারি 7.5%। কারিগরি সেবার ফি বা কারিগরি সহায়তা ফি এটাও কিন্তু 10% এ কাটতে হয়। তারপর আমরা যখন আরো নিচে কয়েকটাকে দেখব, এই যে একটা যুগান্ধার সেবা কোড হচ্ছে 7টির। এই যুগান্ধারটা হচ্ছে ম্যাক্সিমাম মানে আমরা অ্যাপ্লিকেবল পাই যে আমাদের কাছে যারা সরবরাহ দেয় উৎপাদনের পরে। তো এটা হচ্ছে 10%। আর এখানে ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে 3টা ক্রাইটেরিয়া। এক হচ্ছে যদি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল সাপ্লাই দেয় তাহলে কিন্তু 3% ট্যাক্স। আর যদি সে র মেটেরিয়াল ছাড়া অন্য কিছু সাপ্লাই করে তাহলে হচ্ছে 5%। আর ভ্যাটের ক্ষেত্রে কিন্তু যেটাই সাপ্লাই দেয় সরবরাহকারী হিসাবে সেটা হচ্ছে 10% টিডিএস কাটতে হবে, বিডিএস। আবার সিকিউরিটি সার্ভিস বা সিকিউরিটি সার্ভিসের এটাও আমরা 15%। আর এখানেও কিন্তু বলছে কারণ সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে আমরা বেতন দেই, অনেক সময় কমিশন বা ফি এর ব্যাপার আসলে তো স্বাভাবিকভাবে সবগুলো ম্যাক্সিমাম বিল অ্যামাউন্টের উপরেই 2% কাটা হয় কারণ এটাই হাইস্ট থাকে। তো এরকম করে হচ্ছে এখানে অনেকগুলোই আছে, সবগুলা বলতে অনেক সময় লাগবে। মানে আমার এই জিনিসটা একটু আপনি যদি ইয়া করে নেন, বুঝে নেন তাহলে অনেক বেশি
মানে সুবিধা হবে। এখানে সেদিন আমি একটা প্রবলেম মানে ডিসকাশন ছিল যে বুট সবাই যোগানদারকারী, সেখানে ব্যাট কত হবে? তো ব্যাট কিন্তু হচ্ছে 15% আর এটা পড়তেছে না সেবার আওতায় মিটিং ফি বা ট্রেনিং ফি বা সম্মানী, এটা হচ্ছে 10%। তো রাসেল এইটুকু। ভাই, হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমার একটু রিয়েল একটা এক্সাম্পল ধরেন, আমরা যেটা রিয়েল সবসময় করি, যে সুপার শপ যেগুলো আছে, হ্যাঁ, কনজিউমার আইটেম যেগুলো সেল করে, এক্সাম্পল স্বপ্ন, হুম, মিনা বাজার। আরেকটা হলো বিভিন্ন সুপার শপে যে আপনার ফেব্রিক সেল করে। এখানে টিডিএস বিডিএস এর যে ইয়াটা একটু প্র্যাকটিক্যালি ভাই একটু বুঝাবেন একটু কষ্ট করে। মানে আপনি বলতেছেন ফেব্রিক সেল করে, ওর কাছে তো সবগুলো একই জিনিস। হ্যাঁ, হ্যাঁ, এখন ধরেন ওরা তো এখান থেকে ধরেন মোশক 6.3 এর একটা ইনভয়েসই দেয়, প্রিন্টেড দেয়। এখন ওরা এটা কিভাবে প্রসেসটা করে, আমার কাছে তো টিডিএস কাটে না, তাহলে সিস্টেমটা কি ভাই এটা? যেটা তো ওদের জন্য 5% করে মানে ব্যাটটা ইনক্লুসিভ করে বিক্রি করতে বলছে। টিডিএস তখন তো কি কোনো কথা বলে নাই। কারণ টিডিএস ও কাটবে কেন? এটা তো মনে হয় ইনক্লুসিভ, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, 5% হচ্ছে মানে ওর কাছে ইনক্লুসিভ থাকবে, এক্সট্রা নিবে না। তো সেক্ষেত্রে টিডিএস এর জায়গাটা আসতেছে না। কারণ টিডিএস কার কাছ থেকে কাটবে? মানে আমরা তো হচ্ছে যারা হচ্ছে কনজিউমার তারাই হচ্ছে সুপার শপের থেকে প্রোডাক্ট কেনে। এটা আবার কোনো প্রসেসে যাচ্ছে না, মানে ফাইনাল ইউজার। তো সেক্ষেত্রে আমার থেকে তো টিডিএস কাটার কোনো দরকার নাই। কারণ টিডিএস এর তো বেনিফিট নেই। তো আমরা একজন, একজন করে তো মানে ও যদি টিডিএস কাটে মানে ওদের জন্য টিডিএস এর নাই। ওরা শুধু ব্যাটের প্র্যাকটিসটাই করে। 5% এটা নিয়ে অনেক আগে ঝামেলা ছিল। এটা এখন সলিউশন করে দিছে। এক্সট্রা আবার ওরা নিত। মানে ওদের সার্ভিসের মধ্যেই হচ্ছে এই ব্যাটটা ইনক্লুসিভই থাকে। আর ওরা ট্যাক্সের ফিগারটা হলো যখন ওই যে কোম্পানি রিটার্ন সাবমিট করে বা ওইভাবে ওরা দিচ্ছে, তাই না? হ্যাঁ। বা সোল প্রপার্টিস ভাবে দিচ্ছে ওরা, বুঝতে পারছি। হুম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে টিডিএস বিডিএস নিয়ে? আচ্ছা রাসেল ভাই, এই যে আমি সেদিন চিলক্সে গেলাম, ওই চিলক্সে যখন আমাকে বিলটা দিল, ওরা এসডি কাটলো 10%। এসডি কাটার কি কোনো মানে ফাস্ট ফুডে বা ইসে কি এসডি কাটার কোনো সিস্টেম আছে? আর তারপরে ভ্যাট কাটছে 5%। থাকতে পারে, না থাকলে তো করবে না। কারণ এসডির প্র্যাকটিসটা আমরা অনেক কম তো। মানে ব্যাটটা না, যতটুকু আমি আমরা অন্য করি। কোনো ভাই জায়গায় এসডি বার্গার দেখি খাইছিলেন নাই। নাকি? হ্যাঁ, বার্গার খাইছিলেন নাকি? ওই বার্গার টার্গার। বার্গার টাইপের কিছু খেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, বার্গারই। বার্গার আপনার 20% এসডি আছে এই হ্যাঁ, আমরা আপনার 10% সেকেন্ড কাটছে। শিডিউল ও, 10% কাটছে। এরকম কিছু হবে। যাই হোক, না, আমি আমার মনে বলতেছি নেই কিন্তু এসডি বার্গারের কাটছে। উপর আগে আছে। না, আগে তো আমি কোনো জায়গায় আর কি এরকম এসডি পাই নাই আর কি। ঠিক আছে, এর জন্য বলতেছি এসডি আবার নতুন করে কি দেওয়া শুরু এসডির করে। প্র্যাকটিসটা অনেক কম হয়। সে হয়তো মানে কেটে নিচ্ছে। কিন্তু এসডি তো প্রোডাক্টের সংখ্যা খুব কম। মানে অনেকটা কম। বার্গার বিলাসী পণ্য এসডি কাটবে। কিছু ফাস্ট জিনিসে ফুডে মানে ফাস্ট ফুডে সবই তো বিলাসী পড়ে, আপনার ফ্রেঞ্চ ফ্রাই খেলে তো বিলাসী পণ্য। ওনারা ওইটা সেকেন্ড শিডিউল স্পেসিফিকলি ভাবে মনে বলা আছে। হ্যাঁ, থাকবে। আপনি হচ্ছে ব্যাটের কারণ সবগুলো জিনিস তো ভাই একসাথে মনে রাখা যায় না। আমরা যতটুকু প্র্যাকটিস করি বা যতটুকু করি ঐরকম করে থাকে। তো আমরা রেটের বা এরিয়াটা কিন্তু রেটের ব্যবহার করলে কিন্তু অনেক বিশাল। তো এই জায়গাতে যখন মানে দরকার লাগে তখন শিডিউল মানে ঘুরে, ঘুরে দেখতে হয়। এইচএস কোর্সের আচ্ছা সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। আসলে ভাই একটা জিনিস হলো, ব্যাটের যে ইয়াটা ডেফিনেশনটা আমরা কনসেপ্ট যেটা বুঝি, মূল্য সংযোজন কর, যেটা বাংলায় আমরা বুঝি, মানে আপনি যখন প্রাইসটা চেঞ্জ হবে তখনই আপনার ব্যাটের বিষয়টা এখানে আসবে। আর যদি প্রাইস ফিক্সড থাকে এখানে তো ব্যাটের ইস্যু কোনো আসবে না, না ভাই? ব্যাট তো এক জায়গা থেকে দিতে হবে। আপনি প্রাইস চেঞ্জ না হইলে তো কারো হাত থেকে কারো হাতে পণ্য যাবেই না। তাহলে তো আর রাইট, বিজনেস রাইট। মানে আপনাকে যারা রিবেটের যারা ব্যবস্থাটা ট্রেডিং রাখতে করে হবে। যারা ট্রেডিং করে ওদের ক্ষেত্রে কেমন হবে? যারা ট্রেডিং করে ধরেন, মানে ম্যানুফ্যাকচারিং করে না, এনে আবার বিক্রি করে দেয়, হ্যাঁ, একটা প্রাইস একটা প্রফিট হ্যাঁ, রেখে। সেক্ষেত্রে মানে লেটেস্ট একটা ফেভারেবল এসআরও তাদের জন্য হইছে, যারা হচ্ছে ট্রেডার, ইম্পোর্টার মানে কমার্শিয়াল ইম্পোর্টার বলি। তারা যদি এআইটি দিয়ে খুব সম্ভব 7.5% এআইটি এটা দিয়ে যদি কোনো পণ্য বাংলাদেশে এনে ও যদি 50% এর নিচে ভ্যালু এডিট করে মানে ডেলিভারি দেয়, তাহলে দেখা যায় তার আর এক্সট্রা কোনো ভ্যাটের আওতায় পড়তেছে না, ভ্যাট দিতে হচ্ছে না। এখন ও যদি মনে করে যে 7.5% এআইটি দিলাম, এআইটির বেনিফিট আমি আর নিব না, আমি 50% এর নিচে এডিশন করে আমি সেলস করব। তো
তো সেক্ষেত্রে সে দেখতে পারে তার জন্য বেনিফিটেড কিনা। কারণ অনেক সময় ইম্পোর্ট স্টেজে 15% ভ্যাট যখন দিয়ে আসে, তারপর 7.5% আ টেক এআইটিও যখন চলে আসে, তখন যদি আপনি মনে করেন যে 50% এর নিচে এডিশন করলেন, তখন আপনি আর এক্সট্রা ভ্যাট দিতে হলো না। কিন্তু 15% যে ভ্যাটটা দিছেন, এটারও রিবেট নিতে পারবেন না। তারপর দেখা যায় এআইটিরও আর কোনো ভ্যালু থাকতেছে না। তো সেক্ষেত্রে আমি এরকমই কেস ক্লায়েন্টের মিট করছি। তো দেখা যায় আমরা কি করছি, মানে রিবেটের জায়গাটাতেই গেছি। এডিশন 50% এর বেশিই গেছি বা না গেলেও আমরা কি করছি, মানে রিবেটের আওতায়। তো এটা বেনিফিটেড হয় যেহেতু 15% দিয়ে ইম্পোর্ট স্টেজে দিয়ে দিছি। তো দেখা যায় এটা আসলে অ্যা বে আ মানে ভালো হয়। এখন কে কোনটা প্র্যাকটিস করবে এটা আসলে আ দেখে নিবে যে আসলে কোনটা তার জন্য। কিন্তু এডিশন ছাড়া তো আর কোন পণ্য মার্কেটে বেচা যাবে না। আপনি যদি এডিশন ছাড়া কোন পণ্য বিক্রি করেন, তা ভ্যাটের আইনেও আপনি মানে বাঁচতে পারবেন না। এটা মেনে মানে নিবে না। হ্যাঁ, আর দিন শেষে ইম্পোর্ট প্রোডাক্ট ট্যাক্স ব্যাটের ইস্যুটা গভর্নমেন্টের ফেভারই যায়। দিন শেষে যারা রিয়েল কনজিউমার ওদের গাড়ি এসে পড়ে আরকি। তাই না? ব্যাপারটা না, এরকম। এইখানে আরেকটা ব্যাপার আছে। আপনার দেখবেন ইম্পোর্ট প্রোডাক্ট গুলো সাধারণত আপনার মিনিমাম 50% এর নিচে আপনার প্রফিট করেই না, দেখা যায়। হ্যাঁ, করে না, 200 হ্যাঁ। 200 300 পর্যন্ত আছে, আমি 500 পর্যন্তও দেখছি। এমন 400 এমন এটা ঠিক হ্যাঁ, আছে। এই কারণে তো ওরা যেটা ফেভার এটাই চিন্তা করবে। হুম। এরকম অনেক ট্রেডিং আছে যারা আপনার ব্যাটের ইস্যুটা আসেন। আপনি যেটা বলছেন রাসেল ভাই, এটা রাইট। এটি হচ্ছে আমাদের রিয়েল লাইফে। আমরা দেখতেছি ব্যাট দিচ্ছে না, ওইভাবে ওরা করতেছে। কোর্টে দিয়ে আসে, বাই দ্য বাই ওরা একটা মিনিমাম যেটা 50% এর নিচে করে ওরা ওইভাবে ট্রেডিং করতেছে। এটা হচ্ছে, প্রায় এটা হচ্ছে। মানে ইম্পোর্ট স্টেজে আমার কাছে মনে হয় একটু আ ভ্যাট ট্যাক্সের বা কাস্টম ডিউটি আদায় করাটা অনেকটা সহজ বা আদায়টা বেশি। যখন এটা ছড়ায় ছিটায় যাচ্ছে তখনই দেখা যায় রাজস্বতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ আর দিচ্ছে না, ফাঁকি কেউ দিচ্ছে, যা কাটতেছে তা জমা দিচ্ছে না। আর ভাই উইথহোল্ডিং এ তো এমন অনেক কোম্পানি, আমার কোম্পানিতে দেও আপনার সে ট্যাক্স কেটে রাখতেছে, আমি চালান চাচ্ছি, সে আমাকে চালান দিচ্ছে না। কি হচ্ছে ভাই, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। দিব কিন্তু নিয়ম তো জমা দেওয়া। রাসেল ভাই একটু আগে যেটা বললেন 2 সপ্তাহের মধ্যে বা যেটা দিতে হবে, একটা নিয়ম আছে। কিন্তু সে ভাই মাসের পর মাস চলে যায়, সে টাকাও দেন। আমি বলছি ঠিক আছে, আপনি টিডিএস না দিলে আমাকে টাকা দেন। সে টাকাও দিচ্ছে না, টিডিএস এর পেপারও দিচ্ছে না। মানে একটা দুর্লভন অবস্থা ভাই, তো বুঝছেন? ভাই মানে আমি একটু এড করি। আমি মাঝে বিরক্ত হয়ে যাই কিছু সাপ্লায়ার। মনে করেন বিলটা পে করছি, তারপর থেকে সে যোগাযোগ করা শুরু করে। ভাই আমাকে চালান দেন, চালান দেন। তো আপনি চিন্তা করেন 6.6 যখন আমরা ইস্যু করব, এটা ইস্যু করার ৬ মাসের মধ্যে সে ক্রেডিট নিতে পারবে। তাহলে তো তার অধৈর্য হওয়ার মতো কিছু নাই। যে আজকে বিল পে করছি, কালকেই তার চালানটা দিতে হবে না। একটু সময় তো দেওয়া উচিত। দেখা যায় এটা নিয়ে অনেক সময় হয়ে যায়। আর চালানের কথা রিয়াল প্র্যাকটিসে দেখা যায় আমরা ১৫ দিনের মধ্যে অনেক সময় পারা সম্ভব হয় না। কারণ আপনার অনেকে আবার পারে, যেমন আমরা প্র্যাকটিস করি যে আমরা যখন বিলটা পেমেন্ট করি পরবর্তী মাসে টিডিএস, বিডিএস টা কমপ্লিট করে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক সময় থাকে কেউ হচ্ছে ইচ্ছাকৃতভাবে, কেউ হয়তো কারণ কোম্পানি কি মনে করে যখন এই টিডিএস টা কেটে ফেলছে, ও আর এটাকে আর ওর খরচ হিসেবে মনে করে না। তো তখন এই যে ডিলেটা বলছেন, এই ডিলেটা হয়। এক্ষেত্রে তো আপনি তো কারো একটা অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখছেন। তো সে এটা ক্রেডিট নিবে। আপনি তো চালান দিতে বাধ্য। ও তো আপনার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারবে। কিন্তু আচ্ছা, এই রাসেল ভাই চালানটা আমাদের যদি আপনি যে ৬ মাস বললেন, এটা কি জুন এক্সিট করলে জুন এক্সিট করা যাবে না নাকি আবার? নাকি জুন এক্সিট না, করলেও ওইটা সমস্যা? ওইটা তো ফিন্যান্সিয়াল ইয়ার এর মানে জুন বা জুলাই এরকম না। আপনার তো এটা কন্টিনিউ প্রসেস। ও মানে আচ্ছা, ব্যাটের আচ্ছা। কথাটা বললাম। ব্যাটে জুন মানে কোনো জুলাইয়ের কথা আটকানোর সিস্টেম নাই আরকি। না, এটা আপনি কন্টিনিউ আপনি দিয়ে যাবেন। এখন তো আরেকটা সুবিধা করছে। ওই আগে তো হচ্ছে আমাদের টিডিএস, বিডিএস এর ব্যাপারটা আলাদা করে জমা দিতে হইতো। এখন বলছে না, আপনি অ্যাডজাস্ট করেন। করে আপনার যেটা নেট পেয়েবল এটাই দেন। তো ওইটা কিন্তু আগে এখন একটা বার্ডেন কমছে। এখন রাসেল ভাই ধরেন মে জুনে আমার কাছে ট্যাক্স কাটলো, এখন আমার তো ফিনান্সিয়াল ইয়ার ক্লোজিং হবে জুনে। এখন এই পেপারস গুলো যখন আমি আমার অ্যাকাউন্টস এর জন্য লাগবে, তখন কি আমি চাবো না, না ৬ মাস তখন কি হবে? না। আমি ব্যাটের কথা বলতেছি। ৬ মাস হচ্ছে ব্যাটের কথা। ট্যাক্স এর কথা বলি নাই। ব্যাড, ট্যাক্স ব্যাড, কিন্তু রাইট। আপনার যে কাটছে ওরে জুনের মধ্যেই ওরে চাপ দিয়ে নিয়ে নিতে হবে। কিন্তু হুম। এখন ঐরকম ধরে না যে জুনেরটা আপনি জুলাইয়ে দিচ্ছেন দেখে নিবে না, এরকম না। কিন্তু এটা অনেকে এলাও করে। আমি এরকম অনেক কোম্পানি কাজ করতে দেখছি যেহেতু প্র্যাকটিক্যালি অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করি। তো দেখা যায় জুনের লাস্ট দিন হলে বড় একটা অ্যামাউন্ট যতগুলো আছে সবগুলো মিট করার চেষ্টা করে। মানে কমপ্লায়েন্স টা আচ্ছা, মানার জন্য। আচ্ছা রাসেল ভাই আরেকটা জিনিস একটু আমার ক্লিয়ার করতে যাচ্ছি। আচ্ছা ভাই ধরেন সাপোজ আমি একটা কোম্পানির কাছে একটা প্রোডাক্ট সেল করলাম, হ্যাঁ? এখন হুম, সে আমার সানডে ডেটর, আমি তার কাছে টাকা পাই, আমি জার্নাল দিলাম, তার কাছে আমি ধরেন 10 টাকা পাই। এখন
আপনি যেহেতু বললেন ব্যাটের ইস্যু, সেও 6.3 দিচ্ছে সিস্টেম করে, সে ওটা এট দ্য এন্ড অফ মান্থ সে রিবেট নিবে। এখন যেহেতু আপনি বললেন 6 মান্থ, তো আমি এখন তো আমার লেজার এমএনটি দিচ্ছি, তার কাছে আমি পাই, কিন্তু যখন তার সাথে আমি লেজার অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট রিসিভেবল লেজার রিকনসাইল করতে যাই, তার সাথে আমার লেজার মিলে না। কেন মিলে না? আমি দিন শেষে খুঁজে দেখি সে তার যে পেয়েবল ইয়াটা সে এন্ট্রি দেয় না। সে বলতেছে আমি 6 মাসের মধ্যে পাবো, আমি যখন এন্ট্রি দিয়ে দিব 6 মাসের মধ্যে। তো এই যে পেয়েবল রিসিভেবল লেজারটা যখন রিকনসাইল করতে যাই, ব্যালেন্সটা মিলে না। তো এটার ব্যাপারে ভাই কি করা যায় একটু বলেন তো। আপনি এন্ট্রি দিবেন না কেন? আপনি তো সাথে সাথেই তো এন্ট্রি দিয়ে দিতে হবে, লাইব্রেরিটি ক্রিয়েট করতে হবে, বা যেটাই বলে আমরা এন্ট্রি তো দিয়ে রাখতে হবে। না, পেয়ে এখন বলতে তো পরে সে তো ধরেন এক্সকিউজ দেখায়, জিআরএন পায় না, প্রোডাক্টের আমার ফ্যাক্টরি লেন্থি প্রসেস, তো বিভিন্ন ইস্যু আছে, আমার কমপ্লায়েন্স মেনটেন করতে অনেক ইনভয়েস হয়, অনেক অথরাইজ হয়। এট দ্য মিন টাইম পরে আমি জিনিসটা এন্ট্রি দেই, তো আমার জিআরএন ইস্যুটার জন্য আমি এন্ট্রি দিচ্ছি না, যার কারণে আপনার মান্থ ইনটে আমার লেজারটা মিলতেছে না। তো এটা আসলে কিভাবে সমাধান করব? এটা আপনার চলবেই কন্টিনিউ। আপনি ব্যাটের এবং ব্যাটের পার্ট ট্যাক্সের পার্ট, কারণ এটা যেটা আপনি বিজনেস করতেছেন, এটা একদম এক রুট যে মিলবে সাথে সাথে অন্য ট্রানজাকশন মতো এরকম না, কারণ অনেকে শেষে দিবে, কেউ মাঝখানে দিবে। এটা আপনার মানে আমার কাছে মনে হয় এটা কমপ্লেক্স করা, যে এটা থাকবে, কিন্তু কথা হচ্ছে যারা আপনার কাছ থেকে ট্যাক্স ব্যাট কাটছে, আপনি দিন শেষে তাদের কাছ থেকে সবকিছু পরে হইলো। ধরেন আপনি টার্গেট হচ্ছে 30শে জুনের মধ্যে আপনি ওই বছরটা একদম রিকনসিল কমপ্লিট করতেই হবে, তো এরকম করে তারা দিয়ে যাইতে হবে, কিন্তু সেটা ভাইয়া, প্রতি মাসেই যে করতে হবে এরকম না। এখন অডিট যখন অডিট হলো, এক্সটার্নাল অডিটর আসলো, ফান্ডিং দিল, এই আপনার এত টাকা পায়, এখন তো পার্টিকে আমরা চিঠি দিয়েছি, লেজারে মিলতেছে না, এখন আপনি এটা ব্যাখ্যা করেন। তখন এই ব্যাখ্যাটা বলতে হবে, এই জিনিসটা আমার ওয়ার্কিং প্রসেসে আছে, যার কারণে এই টাকাটা আমার এখানেও ঢুকে না, ওর এখানেও ঢুকে না, যার কারণে এই গ্যাপটা হচ্ছে। এভাবেই তো ন্যারেশনটা দিতে হ্যাঁ, হবে এটা না? থাকবে, এই কারণেই তো আপনাকে ভাই অ্যাক্রুয়াল বেসিস রাখছে অ্যাকাউন্টে। তো না হয়তো এগুলা 30শে জুনের মধ্যে যে ঘটনা, এগুলো অ্যাক্রুয়াল বেসিস না হলে তো অনেক কিছুই হইতো না। না, এখন ধরেন ভাইয়া অডিটর, এক্সটার্নাল অডিটররা তো ফাইন্ডিং দেয়, আপনি আগে কেন এটা সমাধান করেন না? এখন চিঠি হওয়ার পরে ওরা কেন এটা মানতেছে না? এই আচ্ছা, জিনিসটা আপনি আগে ধরেন find করে দিতে হবে। এক্সটার্নাল অডিটের সাধারণত হচ্ছে অক্টোবর নভেম্বর থেকে, যারা জুন ক্লোজিং ওরা প্রিপেয়ার নেয়, একদম অনেকে নভেম্বরের শেষে দিয়ে করে। তো সেক্ষেত্রে তো আপনার জুন শেষ হয়েছে বহুত আগে, জুনের জিনিসটাই তো ধরবে, ও তো জুলাই আগস্টেরটা ধরবে না। তো এটা তো মানে এই কারণে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 4 মাসের মতো সময় হচ্ছে, এর মধ্যে তো আপনার এটা ডিল করে নিতে হবে। তারপরে Right. যেটা থাকবে সেটা তো হচ্ছে মানে হয়তো না পাওয়ারই সম্ভাবনা বেশি হইতে পারে। ভাই জমাই দিতে চায় না, কি একটা প্রবলেম যে জমাই দিতে চায়। এটা তো আপনার কার সাথে ডিল করতেছেন তার উপর নির্ভর করে। আপনার দুর্বল যেগুলো আছে এটা অনেক আলোচনা করা যায় ফরমালি বললে, ইনফরমাল বলতে গেলে মানে আচ্ছা, বিহাইন্ড। জি জি, রাসেল ভাই ধরেন এখন ধরেন আমি তার কাছে টাকা পাই, টাকাগুলো অনেক দিন হয়ে গেছে, এখন সে বলতেছে এন দ্য মিন টাইম সে যখন পেমেন্টটা দিছে, টিডিএস কেটে আমার পেমেন্টটা দিছে, হ্যাঁ, তো এই টাকাটা ধরেন কেটে দিছে, কিন্তু সে জমাও দেয় না। যখন আমি টিডিএস চালান চাচ্ছি, সে আমাকে দিচ্ছে না ফুল টাকা, ফুলের বিলের টাকাটা আমি পাচ্ছি না। এই টাকাটা অনেক দিন ধরে লেনদেন, এখন আপনার 3-4 বছর হয়ে গেছে। তো এখন আমি যখন তার কাছে টাকাটা চাবো, এখন তো টিডিএস এর ইস্যু থাকবে না, আমি যে ফুল ইনভয়েসের টাকাটা এটি আমি এখন চাবো, তাই না ভাই? যেটা কাটছে হ্যাঁ, সেটা তো আর এখন কোনো ভ্যালু নাই, তাই না? হ্যাঁ। 5 বছর পরে পাওয়া যায়। ভাইয়া, যেহেতু এখানে ব্যাটের ইস্যু একটা বড় টাকা, আমরা তো ওই যে সে পার্সিয়াল মাঝে মাঝে দেয়, এখন ভাই কি করবো? এখন তো তার সাথে তো মারামারি করা যাবে না, মানে নেগোশিয়েট করে মিটিং করে এটা একটা তো ভাই ওই আপনি পার্সিয়াল। যেটা বলছেন ওর মেইন থেকে টাকাটা দেয় তো, হ্যাঁ জি। মেইন টাকাটা দেয় তো ব্যাটাটা না দিতে না, পারে। ওইটাই মেন টাকাটাই সে পার্সিয়াল দিচ্ছে, কিন্তু ধরেন আমি 10 লাখ টাকা পাই, সে আমাকে দিল 1 লাখ, আবার 2 মাস পরে আবার দিল 1 লাখ, এরকম লেন্থি হচ্ছে। তো এখন সে তো আগে বলছে আপনার আমি টিডিএস না, কেটে এগুলো অনেক কোম্পানি আছে ভাই, এরকম আর কোম্পানি। তানভীর ভাই, আমি যেটা বলবো এর সাথে যদি আমরা এড করি সেটা হচ্ছে, আপনি যে বললেন 3 বছর পরে পাবেন, যে চালান নিবেন না, ফুল টাকা নেবেন, এরকম না। 3 বছর পরে হইলে আপনি চালানে আলাদা করে নিবেন, কারণ আপনার তো 3 বছর পর যে ফাইল 147 এ যাবে না, আদার্স ইস্যু হবে না, এরকম তো না। মানে আপনি এর যে প্রসেস যাইতে হবে সেটা যে লেন্দি হয়েছে, কারণ আপনার জিনিসগুলোকে বুঝে রাখতে হবে, এই পরবর্তীতে তো মানে ঝামেলায় পড়তে হবে। এখন রাসেল ভাই, এই চালানগুলো ধরেন আপনি যদি অনেক আগের হয়, তখন কি এগুলো আমি ক্রেডিট নিতে পারবো? এগুলো কি সম্ভব আমার এখানে আমি দেখাইতে পারবো? নিতে হবে, কিছু তো করার নাই, কারণ আপনার এখন অনেক আপনি চিন্তা করেন পেমেন্টটা ধরেন 5 বছর আগে, কিন্তু 5 বছর পরে দিছে। আপনি 5 বছরের পরে ধরলে 5 বছর পরে একটা চালান হয়েছে, তো
আপনি ক্রেডিট নিতে পারবেন না কেন? এখন অ্যাসেসমেন্ট হয়ে গেলে, অ্যাকাউন্টস অ্যাসেসমেন্ট হয়ে গেলে পরে কি ধরেন যেটা অ্যাসেসমেন্ট হয়ে গেছে যে ফিনান্সিয়াল ইয়ার ওই ডেটে জমা হয়েছে, এটা কি পরবর্তী ফিনান্সিয়াল ইয়ার এগুলো আমি আমার অ্যাকাউন্টসে দেখাই না, কিন্তু আমি নিতে পারবো? ওইটা একদম টাফ, কিন্তু আপনার ডকুমেন্টেশনের জন্য তো রাখতে হবে। মানে ভাই এসএসসি বলে তো শেষ এটা না। তো ভাই এটা তো ভাই মানতে চায় না এনবিআর, রাসেল বুঝছেন? ভাই, এটা যেদিন জমা দেয় ওই দিনের উপর নির্ভর করে না, ওটা তো ডেট থাকে জমা দেওয়া, ঠিক না? এটা যদি ভাই ধরে যখন আপনাকে ধরেন অনেক ডিসিটি স্টাফ থাকে, যে ও যদি ইয়ার সাথে মিলায় ধরে, ওই অডিট রিপোর্টের সাথে কোনোভাবে যদি ফাইন্ডিং পায়, তখন আপনার সবগুলো উল্টায় ফেলবে না? না ঠিক আছে, কিন্তু আপনি তো আগে সেলস ক্রিয়েট করছেন না, ক্রিয়েট করার পরে তো আপনি টাকাটা পাইছেন, টাকা পাওয়ার ভিতরে আপনার তো 3 বছর 4 বছর 5 বছরও তো হইতে পারে, কোনো কিছু উনি টাকা যদি এরকম হয় পরেও যে পেতে পারে। টাকা পাওয়ার সাথে রিলেটেড করে দিছে যে এবছর পাইছে, তবে এটা দেখাইতে পারে, কিন্তু না পারবে যে, কারণ অ্যাডভান্স ট্যাক্সের ক্রেডিট তো নিতেই হবে। এখন কি ভাই সম্ভব তাহলে? তাহলে যদি সাপোজ লেটস সে আমাকে এখন তো চলে আপনার 24-25 আপনার অ্যাকাউন্টস ইয়া হচ্ছে, অডিট হচ্ছে। এখন যদি আমরা ধরেন 23-24 সে আমাকে টিডিএস চালান দেয়, আমি কি ওই ডেটে জমা আমি কি এখন 24-25 নিতে পারবো? নিবেন, এটা নিয়ে কোনো ফেলতে অডিট, হবে না এটা। এটা এনবিআর মেনে নেবে, অডিট কোনো ফাইন্ডিং দিবে না ভাই, এটা তো পসিবল না। ধরলে তো মানে আটকাইতে পারে, আর না আটকানো পর্যন্ত। এরকম তো আমি একবার সার্কেলে দেখলাম যে চালান একটা নকল করে দিছে। চোখে না পড়লে, কিন্তু চোখে পড়লে ভাই পরে পুরো ফুল টান দেবে, বুঝছেন? হ্যাঁ, এটার এই, জন্য রাসেল ভাই, অনেক সময় আপনি ব্যাড ডেটস রিকভার হয় না, তখন তো আবার ইয়া দেন আপনাকে, ব্যাড ট্যাক্স অ্যাড করে দেন না, ব্যাড ডেটস তো অনেক সময় রিকভার হয়। হ্যাঁ, রিকভার হলে তখন এড করতে পারেন, কারণ ওটা তো আমরা অডিট রিপোর্টে আসতেছে। হ্যাঁ সেটাই আর কি। আর ওটা যদি আপনি টেনে নিয়ে যান তাহলে প্রবলেম হওয়ার কথা না। আর যদি আপনি যদি একবারে যদি এটাকে করে দেন, ব্যাড ডেটস করে যদি একবারে শেষ করে দেন, তাহলে তো আহ, তখন প্রবলেম তৈরি হয় আমার যতটুকু ধারণা। এছাড়া তো হওয়ার কথা নয়। তবে এই অফিস, ব্যাট অফিস, ট্যাক্স অফিস যে কোনো কিছু করতে পারে, এটা আসলে এটা তাদের রিস্কি থাকে আর একটু রিস্কি থাকে। হুম। হ্যাঁ, সেটাই। তবে আফটার অল তো আমাদের নরমাল প্রসেস করতে হবে, কারণ এই চালানটা একটু বড় অ্যামাউন্টের চালান হইলে কিন্তু তারা যাচাই করে নেয়। ভাই আমি এমনও দেখছি, ধরেন একটা কোম্পানি, বড়ই কোম্পানি, সে ম্যানুফ্যাকচারিং, ধরেন সে কি করে, আমি যখন জিজ্ঞেস করলে ভাই আমার টিডিএস এর চালানটা দেন, সে আমাকে জানেন কি শোনাইছে, সে আমাকে বলতেছে ভাই আপনার সাপোজ ধরেন 1 লাখ টাকা পাবে, আরো ধরেন 50 জন 1 লাখ, তাহলে আমার কত হইলো? 50 লাখ। এই 50 লাখ টাকা কিন্তু আমি যদি আমার রাখতে পারি, আমি মানে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে কাজে লাগে, আপনি জানেন 2 মাস থাকলে কাজে লাগে, আনঅফিসিয়াল সে আমাকে বলছে। তো ভাই এইখানেও পারফরমেন্স দেখে, বুঝছেন? রিয়ালে যেটা হয়, এই সকল কোম্পানি হচ্ছে ভঙ্গুর, মানে স্ট্রাকচারালি ভালো না। কারণ যারা হচ্ছে সলভেন্ট বা ভালোভাবে ডিল করে, ওদের কাছে এটা একটা হেডেক থাকে। ও যখন বাজেটিং করে, তখন এই চিন্তা ভাবনা করে যে সবগুলো একটা প্ল্যানিং এ থাকে, যে আমি আমার সাপ্লাইয়ের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল ওর থেকে বানাইতে হবে কেন, ওয়ার্কিং ক্যাপিটাল আমি লিগ্যাল প্রসেসে বানাই। তার মানে এগুলো হচ্ছে দুর্বল টাইপের, যেগুলো তারা এইগুলোকে করে। রাসেল ভাই, দুর্বল না। আমি আমি একটা কথা বলি, মানে আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি। হ্যাঁ, হ্যাঁ। আমি এমন কোম্পানি দেখছি তার বিজনেস এক্সপান্ড করার জন্য ফ্যাক্টরি তৈরি করে, অন্য জায়গায় ইনভেস্ট করে, এর জন্য সাপ্লায়ারের টাকা দেয় না। 2 বছর 3 বছর করে নিজের নতুন ফ্যাক্টরি তৈরি করবে, সাপ্লায়ারের টাকা দিবে না। এগুলো ভাই লং এবং টাইমে এটা বড় করে না, কোম্পানি, ছোট কোম্পানি। কোম্পানি না, এটা বড় ভাই কোম্পানি এবং রেপুটেড এমনও কোম্পানি, আছে লিস্টেড কোম্পানি। পয়সা দিয়ে দেয়, বুঝছেন? পয়সার এটা টাকাটা লিস্টেড কোম্পানি দেখছি আমি, বুঝছেন? লিস্টেড ভাই কোম্পানি কাজ করে। বাংলাদেশে লিস্টেড কোম্পানির ভালো অবস্থা হাতে গোনা, আপনি 10টা কোম্পানি বলতে পারবো না, যেহেতু আমি শেয়ার মার্কেটের সাথে রিলেটেড, আমার কখনো এফডিএ টেফডিএ কিছুই না। তো আমি জানি আপনি যদি 20টা কোম্পানি বানাইতে বের করতে চান, আমি খুঁজে 10টা কোম্পানি পাই না যারা হচ্ছে মানে শেয়ার হোল্ডারের কথা ভাবে। মানে এদের ম্যাক্সিমামই চোর সামারি থাকে, এদের সাথে আপনি কম্পেয়ার করে পারবেন না। আপনার টাকা আসছে, টাকা আপনি ঠিকভাবে ডিস্ট্রিবিউট করে প্রফিট করে কোম্পানি গ্রো করবেন, এই মেন্টালিটি সবার থাকে না। তাহলে আপনি দেখেন না, 400-1000 মতো লিস্টেড কোম্পানি আছে, কয়টা কোম্পানি মানুষকে ডিভিডেন্ড দিচ্ছে না তো, নাই তো, কিচ্ছু নাই। হ্যাঁ এই রাসেল ভাই, আমি মানে একটা সহজ সরল কোশ্চেন করি, ঠিক আছে? মানে কোশ্চেনটা হলো এই ভ্যাট রিলেটেডই। মনে করেন আমি একটা জিনিস পারচেস করলাম, এখন আমাকে তো সে 6.3 দিল, ইও দিল, কিন্তু আমি টাকাটা 2-3 বছর ধরে আপনার পরে দিলাম, এই যে উনার সানাল ভাইয়ের কথা অনুসারে।
তো আমি কি এটা কি ওই যখন আমাকে ইটা দিবে তখন সাথে সাথেই কি পারচেস করা আমার জন্য ভালো, না পরবর্তীতে পারচেস করা ভালো? মনে করেন কোনো গিফট আইটেম বা প্রোডাক্টই ধরলাম, যেহেতু আমি পরে পেমেন্ট করতেছি বা করতেছি, মনে করেন 2-3 বছর হয়ে গেল, কোম্পানি ভালো না, একটা করলো, ঠিক মানে সিস্টেমটা কি? এটা আপনি 2-3 বছর পরে পেমেন্ট করলে পরেই দিবেন। না মানে কথা পারচেসটা কি হচ্ছে করবো? পারচেসটা সাথে সাথে করে ফেলবো? হ্যাঁ, পার্চেজের সাথে দিতে হবে। মানে মূলত যেটা হচ্ছে পার্চেজের সাথে সাথে ভ্যাট ট্যাক্স এর কমপ্লায়েন্সটা করে পরবর্তীতে যদি কোনো কারণে এপাশ ওপাশ হয় তাহলে তো মূসক আদার্স ফর্ম আছে, ডেবিট নোট, ক্রেডিট নোট, হাবিজাবি অনেক কিছুই আছে। ওইরকম অ্যাডজাস্ট করতে হবে। কারণ আপনার দেখেন সেলস এর ক্ষেত্রে আমরা বিক্রি করে অ্যাকাউন্ট রিসিভেবল হয় কিন্তু আমরা ভ্যাট দিয়ে দিতে হয়। পরে যদি কোনো কারণে রিটার্ন আসে বা কোনো ইস্যু আসে তখন আবার আমরা এটাকে 6.6, 6. না, মনে করেন এই এখন আমি মডে পারচেস যাই। করলাম আপনার 3%-এ, হুম, হ্যাঁ, 1 বছর পরে এটা দেখা গেল রেট চেঞ্জ হয়ে 5% হয়ে গেল, তখন আমি কি করবো? 5% দিতে হবে কারণ লেটেস্ট রেটটাই অ্যাপ্লিকেবল। তাহলে আবার ওই যে রেকটিফাই করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, ওটা তো এই কারণেই তো এই যে 7.5% ছিল সাপ্লায়ার এবার হয়ে গেছে 10%। তো সর্বশেষ রেটটাই তো অ্যাপ্লিকেবল। হুম, আচ্ছা আচ্ছা। ভাইয়া, আমার প্রশ্নটা আসলে এরকম যে ধরেন আমি কোন একটা মিষ্টি দোকানে গিয়ে 100 টাকার কোনো মিষ্টি কিনছি। এখন ওরা ইনভয়েসে 100 টাকায় লিখছে, কিন্তু চালানে ওরা মানে মূসক 6.3 ওরা 10% দেখায়, 110 টাকা দেখাইছে মূল্য। এখন আমাদের কোম্পানিতে প্র্যাকটিসটা এরকম যে আমি যে ভ্যালুটা দিছি 100 টাকা, ওই 100 টাকার ওপর ভ্যাট চার্জ করে এবং ওই 100 টাকার ওপর ট্যাক্স চার্জ করে, টিডিএস। তাহলে এই প্র্যাকটিস এবং পরে সবগুলা ফিগার একসাথে যোগ করে এক্সপেন্স হিসেবে দেখানো হয়। এই প্রসেসটা কি ঠিক আছে কিনা আমি একটু এটা জানতে চাচ্ছিলাম। এটা তো হচ্ছে আপনি যার কাছ থেকে কিনবেন তার উপর হচ্ছে নির্ভর করতেছে। মানে আপনি যেটা বলতেছেন আপনি ১০০ টাকার মধ্যে তো আপনি যেহেতু যদি ট্যাক্সের তো ক্রেডিট নেওয়া যায় অন্যজন যদি কাটে। তো ব্যাটের ক্ষেত্রে যদি আপনি ক্রেডিট না নিতে পারেন এক্সপেন্সের মানে ব্যাট নামেই খরচে চলে যাচ্ছে। তো ১০০ টাকার মধ্যে থাকবে কিনা মানে সাপ্লায়ার থেকে আপনি নিচ্ছেন, ও তো জিনিসটা উল্লেখ করবে যে ব্যাট 10% তারপর আপনি ওর কাছ থেকে টিডিএস কাটলেন সেটা। তো এরকম করে ১১০ টাকা বা ১১৫ টাকা ঐরকম করে আসতেই পারে। তো ১০০ টাকার ভিতরেই কেন হইতে হবে? না মানে 100 টাকা আমি উদাহরণ দেখাইছি আর কি। মানে ধরেন আমাদের আসলে প্রবলেমটা হয় কি, যে আমরা যখন আমাদের এখানে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে প্রোডাক্ট কেনা হয়, আবার ধরেন ছোট ছোট যে খরচগুলো আছে, যেমন ধরেন এন্টারটেনমেন্ট এক্সপেন্স, এগুলো হচ্ছে সরাসরি নগদে ক্যাশ দিয়ে কেনা হয়। তো ওই আমরা যেহেতু উৎস কর্তনকারী সত্তার মধ্যে পড়ে গেছি, এই কারণে যখন আমরা কোনো কিছু কিনি, যেমন ধরেন মিষ্টান্ন থেকে বিভিন্ন ধরনের যে মিষ্টান্ন দোকান যে আছে, আনন্দ মিষ্টান্ন ভান্ডার, এই এইসব দোকানদার থেকে ধরেন আমরা প্রতি মাসে 5-6 হাজার টাকার জিনিস কিনি। এখন ওই 5-6 হাজারের উপর ডাইরেক্ট ভ্যাট, ওই 5-6 হাজার যে মূল্য, সেটার উপর ডাইরেক্ট ভ্যাট এবং ডাইরেক্ট ট্যাক্স চার্জ করা হয়, কোনো গ্রস আপ করা হয় না। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে এই পদ্ধতিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সমস্যা নাই। ওটার আপনি বেস বলে ধরলে তো করতে পারেন। কোনো প্রবলেম আচ্ছা নেই। আচ্ছা, ঠিক আছে, ট্যাক্সে থ্যাংক কি ইউ। গ্রোস আপ করা লাগবে না? ওই যে আমি একটা নিয়ম দেখাইছিলাম না যে এটা যদি ভ্যাট এবং ট্যাক্স এর যদি আমরা বলি যে এটাই বেস ভ্যালু, সেটা করতে পারবো। কোনো সমস্যা নাই। ও তখন এক্সক্লুড আমার হ্যাঁ, এক্সক্লুডিং ধরলে সেটা করা যাবে সমস্যা নাই। কারণ বেস ভ্যালুটা হচ্ছে আমাদের যে জিনিসটা আমরা দেখাবো যেটা অডিট রিপোর্টে মানে যাবে ট্যাক্সটা ইনক্লুসিভ হয়ে তো সেটা। কিন্তু উনি যে প্র্যাকটিসের কথা বলছে সেটা করতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা মানে ক্লাস আজকে খুব লেন্দি হয়ে গেছে। ডিসকাশনের বেশি। আরেকটা পার্টে এখানে আমরা জাস্ট সামনের দিকে যাচ্ছি। এই এসআরওটা হচ্ছে টিডিএস এর যে এসআরওটা এটা প্রায় ২০২৪ এর হওয়ার পর পরবর্তীতে যা শুধু মডিফাই হইছে। কিন্তু পুরোপুরি মডিফাই হয় নাই। মানে যার জন্য হচ্ছে এইবারও ফিন্যান্স অ্যাক্ট এর মাধ্যমে কিছু পরিবর্তন করছে। কিন্তু পুরোপুরি মানে কিছু ইস্যু রয়ে গেছে। তো এইটা আমরা অলরেডি আমি দেখানোর জন্য রাখছি। আমরা কথা বলে ফেলছি যেহেতু আমরা টিডিএস বিডিএস এর পার্টে। তো সবসময় হচ্ছে আপনাদের এই এসআরওটার দিকেই নজর রাখতে হবে। তো যেমন ৩ নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে 89 সেকশনটা। এখানে কিন্তু বিভিন্ন রেটের আছে। এসএস বেলের উৎপাদনে টিডিএস এর যে 0.5 থেকে শুরু করে চাল, ডাল, সাপ্লাইয়ের কিন্তু 1% আছে। মানে এখানে ডিটেইলস আছে। তাই এটা দেখেন ৬৮ পেজ। তাই মানে এই এসআরওটা অবশ্যই লেটেস্ট আপডেট সহ যেটা আমরা একটা বইয়ের কথা বলছিলাম।
আইকন ম্যানুয়াল যেকোনো বইয়ে হচ্ছে সাধারণত এসআরও লেটেস্ট আপডেটটা সহ দেওয়া হয়। সেবার ক্ষেত্রে দেখা যায় খুব লম্বা ধরনের সেবার লিস্ট আছে। তাহলে আলাদা, আলাদা সেবার ভিতরেও দেখা যায় রেটের একটা ব্যাপারগুলো চলে আসে। তো এটা জাস্ট হচ্ছে আমরা সামারি যেটা বলছি, আমি জাস্ট দেখানোর জন্য রাখছি। তো এইটারই কিন্তু শেষের দিকে আপনার সারণী ১, ২ কত ধরনের যে সম্পত্তি আমি বলছিলাম না ১২৫ এবং ২৬ এর ডিটেইলস আছে। ১২৫ এর দেখেন বিরাট বড় একটা লিস্ট আছে। কোথায় কতটুকু হবে। কারণ এটা রিয়াল এস্টেট ডেভেলপার কোম্পানির জন্য প্রযোজ্য তো। জায়গা অনুসারে দেখা যায় এটা একটা ভেরি করে। এই যে পে অর্ডারে যেটা আমি এখান থেকেই অ্যাটাচ করছি যে কখন মানে পে অ মা কখন আমাদের এগুলো জমা দিতে হবে। তারপরে এখানে কিন্তু জায়গা অনুসারে এই যে ১২৬, ১২৫ এবং ২৬ দুইটাই হচ্ছে রিয়াল এস্টেট বা জমি উন্নয়নে এদের কিন্তু বিরাট জায়গা অনুসারে রেটের ব্যবহার এবং এদের ২ ধরনেরই টিডিএস কাটা হয়। তারপরে আমদানিকারকের এটা ১২০ এ সেদিন আমাকে একজন আপনাদের সাথে শেয়ার করি। যে ১২০ সেকশনে যে একজন ধরেন গাড়ি কিনে আনছে। তো গাড়িতেও দেখা যায় একটা বড় ধরনের এআইটি, ট্যাক্স, কাস্টম ডিউটি এগুলো থাকে। তো আপনাদের খেয়াল রাখতে হচ্ছে উনি ওই ভাইয়া চেষ্টা করছিল ১২০ সেকশনে দিয়ে গাড়ির এআইটি বেনিফিটটা নিতে। তো ওই পার্সোনাল ইউজ এর জন্য গাড়ি সেটা কিন্তু ১২০ এর আওতায় পড়বে না। এটা হচ্ছে কমার্শিয়াল এর জন্য আমদানিকারক যারা এনে বিক্রি করবে বাংলাদেশে তারা প্রোডাক্টের জন্য এআইটির বেনিফিট গুলো নিতে পারবে। তো ওই কারের ক্ষেত্রে দেখা যায় ওইটা মানে তার পুরো কারের মূল্যর সাথে এড হবে। ওইটা কোনো এক্সট্রা করে আর কোনো মানে টিডিএস এর বা যেটা হচ্ছে এআইটির বেনিফিট তারা নিতে পারবে না। এটা তার জন্য খরচ। কারণ কারের পার্সোনাল ইউজ এর জন্য এগুলো পানিশমেন্ট টাইপেরই দেয়। তো দেখেন ১২০ এর কিন্তু অনেক ধরনের কাস্টম অ্যাক্ট এর সাথে জড়িত। কাস্টমের এইচএস কোড গুলো দেখেন। কারণ এটা অনেক প্রোডাক্ট আমদানি করা হয়। মানে বলে শেষ করা যাবে না। এইচএস কোড অনুসারে দেখা যায় এটা হচ্ছে আমাদের ভেরি করে। তাই দেখা যায় যখন ইম্পোর্ট স্টেজ হয় তখন ভ্যাট কত হবে, ট্যাক্স কত হবে এটা সাধারণত আমরা বিল অফ এন্ট্রি থেকে কিন্তু অ্যাসেসমেন্ট নোটিস থেকে আমরা কিন্তু পেয়ে যাই। কারণ উনাদের এখানে হচ্ছে সার্ভারের লিস্টটা থাকে। মানে এগুলো একটু পড়ে দেখবেন যেটা লাগে আসলে সবকিছু তো আমাদের লাগে না। মানে যেটা যখন আমরা প্রয়োজন ফিল করি তখন হচ্ছে আমাদের দেখতে হয়। যে এটাই কিন্তু বিরাট বড় একটা লিস্ট ১২০। এইচএস কোডেরও শেষ নাই। তো সবচেয়ে মেজর পার্টের অংশটাই দেখতেছি মানে এইটা। যাই হোক আমরা একটু শেষের দিকে দেখি কি আছে। হ্যাঁ, এটা হচ্ছে উৎস করের নিয়ম। এই যে আমরা যে গ্রস আপটা করি কেন করতে হয়? কর ব্যতীত পরিশোধের ক্ষেত্রে গ্রস আপ। এই গ্রস আপের নিয়মটা কিন্তু এখানেই দেওয়া আছে। মানে একটি বলে দেওয়া হয়েছে এভাবে যেটা আমরা অলরেডি দেখাইছি কিভাবে গ্রস আপ করতে হয়। উৎসে কর কর্তন বা সংগ্রহের সাধারণ বিধান। এটাও কিন্তু আছে। আবার উৎসে করার জন্য কিন্তু একটা সার্টিফিকেটও ইস্যু করতে হয়। আর উৎস করার জন্য কিন্তু আমরা যে রিটার্নটা সাবমিট করি, আমার এটা নিয়ে ক্লাস আছে, একটা ক্লাসই আছে কোম্পানি উৎস কর রিটার্ন নিয়ে। তো সেটা দেখা যায় ১৭৭ সেকশন অনুসারে করি। এটার কিন্তু আমার একটা ফরমেট দেওয়া আছে। আমরা যেহেতু ফরমেট শেয়ার করব, এক্সেল এ ফরমেট করা আছে। আমরা এখন হচ্ছে ৩ মাস পর, পর একবারে দেই। আগে সেটা ১ বছরেরই ছিল। প্রতি মাসে দিতে হইতো ১২ টা। এটা একটু রিল্যাক্স হইছে। কারণ তখন আমাদের ভ্যাট এবং ট্যাক্স এর ২ টার কাজের সাথে খুব বেশি ঝামেলা করতে হইতো। যাই হোক এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব উৎসে কর্তনের পার্টে। তো এইটা হচ্ছে মোটামুটি আমরা এসআরও আর হচ্ছে বিডিএস এরও একটা এসআরও তাকে সবসময় চেঞ্জ হয় ওই জিনিসটার দিকে আমাদের নজর রাখতে হয়। এখন আমরা দেখব একটা টিডিএস এর একটা অ্যাসেসমেন্ট 147। তো আমরা কেন বলি যে এটা আমাদের খুব ভালোভাবেই রাখতে হবে। যদি আমরা না রাখি এই যে সবচেয়ে ঝামেলার ব্যাপারটা হচ্ছে 147। তো আপনারা যারা ফেস করছেন অথবা ভবিষ্যতে ফেস করবেন তো এখানে কিন্তু উনারা সবগুলা জিনিসই দেখতে চায় টিডিএস, বিডিএস কাটা হইছে কিনা। আমি যে ডাটাটা দেখাচ্ছি এটা একটা অ্যাকচুয়াল। তো এখানে দেখা যায় উনারা অনেক মানে ৩ বছর পরে এসেও দেখা যায় ৩-৪ বছর পরে এসে ২১, ২২, ২২, ২৩ মানে আরো ৩-৪ বছর পরে গিয়ে উনারা ওইটাকে দেখতে চাচ্ছে। মানে 2 ইয়ার্স কে টার্গেট করছে। যে বিডিএস, টিডিএস গুলো আপনাকে দেখান। তো উনারা দেখা যায় এটাকে একটা ক্যালকুলেশন করছে। ক্যালকুলেশন করে দেখেন কি বড় অ্যামাউন্টের টিডিএস ক্লেম করছে। কারণ ওরা যখন ক্যালকুলেশন করবে বা ক্লেম করবে তখন অবশ্যই মানে যেটা আপনার কাছে টিডিএস আছে পরিশোধ এটাও থাকতে পারে, যেটা নাই সেটাও থাকতে পারে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার সবগুলো যদি না রাখেন, এই যে এখানে দেখেন একটা ক্লেমই দেখেন ৫২ খুব সম্ভব কত ৫২ লাখ মানে ৫২ কোটি মনে হয় ৫৮,৩৮১
391। তো এবার আপনি বুঝেন এগুলো পার পাইতে গেলে কি অবস্থা হইতে হবে। তো ওনারা আমাদের ক্যালকুলেশন দেখাইছে যে কিভাবে এটা হইছে। যে অ্যাসেট এডিশন করলাম আমরা কথার কথা। এই যে কত পার্সেন্টেজে টিডিএস কত অ্যাপ্লিকেবল, আমরা কত ডিডাক্ট করছি, গ্যাপ কত। এইভাবে কিন্তু উনারা আবার এই যে পেনাল্টিও দিছে সহ। এটা একটা পার্ট অ্যাসেট এডিশনের ক্ষেত্রে আমাকে বলতেছে এইটা গ্র্যান্ড টোটাল। তারপর এই রিপোর্টটা কে করে ভাইয়া? এই রিপোর্টটা কে করে? ট্যাক্সের অফিস করে, কারণ উনারাই হচ্ছে ইয়াটা দেয়। সেটা হচ্ছে অনেক মেম্বার থাকে, ডিসিডি থেকে শুরু করে ইন্সপেক্টর থেকে শুরু করে কমপক্ষে 5-4 জন 10 জন এরকম একটা টিম আসে। তো আপনি টিডিএস বিডিএস না থাকলে এখানেই একটা সিরিয়াস আপনার কোম্পানি অ্যাসেসমেন্ট হয়ে গেছে বেটার, কিন্তু এই টিডিএসটার জন্য আলাদা কিন্তু আইনই আছে। ওনারা যখন ইচ্ছা এটাকে অডিট করতে পারবে, চেক করতে পারবে। তো এটা পুরোটা ওনাদের রিপোর্ট। ওনারা অবজারভেশন করে, ফাইন্ডিং করে, অডিট রিপোর্ট দৌড়ে ওনারা আমাদেরকে ধরেন একটা প্রতিষ্ঠানকে এরকম করে বললো এই অবস্থা। ধরেন প্রতিটা হেড ধরে ধরে এসএল এডিশনে 21-22 বলতেছে যে আমরা এটা এডিট করছি, এক্ষেত্রে টিডিএস রেট হচ্ছে, আবার যেটা ইম্পোর্ট হয়েছে এখানে কিন্তু আর ট্যাক্সের ব্যাপার আসে না, যেহেতু এআইটি পরিশোধ করা হয়েছে এটাও নাই, কিন্তু বাকিগুলো 3% হিসাবে এখানে ইমপ্লিমেন্ট করে একদম ফাইন সহ। এটা ছিল রিপোর্টের হচ্ছে 2টা ইয়ারের সামারি। এবার ধরেন ডিটেইলস। জি আমরা আমরা কি কাটছি এটা দেখবে, আর এটা কি অ্যাপ্লিকেবল, এটা যেটা আসবে পেয়েবল, এটার উপর পেনাল্টি সহ তারপর পেয়েবল রাখবে টিডিএস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওনারা আপনার হেড ধরলো, এই যে আপনার ডিটেইলসটা এখানে দেখাচ্ছি। এই হেড ধরে ধরে ওনারা বললো রেট এত, টিডিএস অ্যাপ্লিকেবল এত, ডিডাক্ট করছেন কত, আর বাকিটা গ্যাপ কত, এটাই হবে ফাইন সহ। আমাদের ভাই গত 3 মাস আগে আসছে 147 অডিট করতে, পারলে মনে হয় আমাদেরকে কম্পিউটার সহ কোলে করে নিয়ে যায়। হ্যাঁ, বইটার কথা বলছি, যারা ফেস করছে আসলে জানে এটা কতটা ডেঞ্জারাস অবস্থা। তো এখান থেকে আপনি এই ধরনের একটা ক্লেম আসলে এটাকে তারপরে বাঁচানোর। জি বলেন। আরেকটা জিনিস হচ্ছে বস, অডিট রিপোর্টে আমার তো ভ্যালু গুলো হচ্ছে ইনক্লুসিভ, ভ্যাট ট্যাক্স সহ। এখানে তারা যদি ডিরেক্টলি এই এই মূল্যের উপরে যদি ট্যাক্স ক্যালকুলেশন করে, তাহলে তো আসলে এটা তো জাস্টিফাইড হবে না। এটা ইস্যু না, ওরা তো হচ্ছে ওদের মতো করে মানে আপনাকে ওদের ক্যালকুলেশনটা দিল, কিন্তু আপনি এটা যে দিবেন এরকম তো না, আপনি আপনার ক্যালকুলেশন করে নিয়ে যাবেন যে আমি এইভাবে করছি, এই কাটছি, এই গ্যাপ, তো সেই অনুসারে হবে, কনভিন্স হবে। কিন্তু আপনার তো নিয়ে যেতে হবে। কনভিন্স হয় না, জি কনভিন্স মনে হয় না হয় ওরা, আমরা যেভাবে দিছি এভাবেই আপনি হিসাব মিলাই দেন। না না, তাহলে আপনার কমিউনিকেশনের গ্যাপ। ওরা তো মেনলি চায়, ওরা একটা আপনাকে নোটিশ দেয় যে আপনি কি করছেন, আসলে আপনি আমার বুঝান আগে, এরকমই তো হওয়ার কথা। তারপরে সে না মানলে না মানলো। ওই খামচাই স্যার, খাম। আপনার ওইটা আমরা না বলি, যেহেতু ইয়েতে বলতে প্রফেশন মানে আমরা একটা ফরমাল প্ল্যাটফর্মে। তো আমরা যে জিনিসটা হচ্ছে, উনি বলল যে এইটা আসতেছে, তা আমি বললাম এই অ্যামাউন্ট হচ্ছে আমার ব্যাট ইনক্লুসিভ, তাহলে আমি ব্যাটটা বাদ দিব, বাদ দিয়ে বেস ভ্যালু হবে, ওইটার উপর হচ্ছে আমার টিডিএসটা আসবে, ওই টিডিএসটা হচ্ছে এত টাকা। তো সেই হিসেবে উনি মানতে বাধ্য, কারণ আমরা তো এফএস এর যে ভ্যালুটা, তো সেটা তো ব্যাট ইনক্লুসিভই থাকবে। তো সেই হিসেবে আমার ব্যাট বাদ দিয়ে টিডিএস ক্যালকুলেশন করতে হবে। তো সেক্ষেত্রে আপনি বলেন যে এটার উপর টিডিএস হবে, ভাই এটা তো বেস ভ্যালু না, এটা তো ব্যাট ইনক্লুসিভ, তো ব্যাটের উপর তো আমি আবার ব্যাট ট্যাক্স দিব না, এটা তো কোনো অ্যাক্টে নাই। তো সেটা মানবে না যে এরকম না, অবশ্যই মানবে। আর এটা কি হয় যে আপনার যখন টিডিএস বিডিএস কাটা থাকে তখন তো আপনি একটা জায়গাতে পার পাইলেন, যখন আপনার নাই মনে করেন এখানে ও বললো গ্যাপ আছে 500 টাকা, আমার হিসাবে এটা 450 টাকা, ও মনে করেন এটার উপর দড়ি করছে, তাহলে ওইটা তো ও আমারটা মেনে নিতে বাধ্য, আমি যখন যুক্তি দিলাম। কিন্তু আমি কোনটা কাটলামই না, আর আমার কি কথা বলার উপায় আছে? সেটা 56 সেকশনে গেলে কোম্পানি তো মানে অ্যাসেসমেন্টও ঝামেলা। তবে এটা মানে অনেক বড় ইস্যু টিডিএস বিডিএস, যারা কমপ্লায়েন্স করতে পারে কোম্পানির রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি কমে যায়। অ্যাসেসমেন্ট বলেন, 140 মানে 147 বলেন, সবগুলো। তো দেখো যেমন বস, অনেক সময় হয় যে আইটি সার্ভিসে অনেক সময় দেখা যাচ্ছে সফটওয়্যারে, অনেক সফটওয়্যারের মধ্যে থাকে এক্সেমশন থাকে, আবার অনেক সময় এক্সেমশন থাকে না। কারণ আপনি যখন আইটি সার্ভিস বা আইটি কস্ট আপনি দেখাবেন, তখন তো আপনি এক্সেমশন সহটাও দেখাচ্ছেন, এক্সেমশন ছাড়াটাও দেখাচ্ছেন।
ওখান থেকে আপনাকে আবার আলাদা করে দিতে হবে যে কোনটা আপনার এক্সেমশন, কোনটা আপনি এক্সেপশন না। তো এই যে জিনিসগুলা, এগুলো আসলে কোনো মানে কোনো কি গাইডলাইন আছে যে যেভাবে করলে আরো বেশি সহজ হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। আপনার কথা হইছে ভাই, উনি তো আপনার প্রতিষ্ঠান আপনার থেকে ভালো বুঝে না। তো আপনার কাজ হচ্ছে উনাকে কনভিন্স করার মতো হিসাব নিকাশ তৈরি করা। আপনি এই হেডিং ধরে, ধরে ফাইনালি যখন অডিট রিপোর্ট হয়, হওয়ার পর তো ফাইনাল আমার কাছে ভ্যালুগুলো আসতেছে। এটা ধরে আপনি প্রতিটা ভ্যাট, বিডিএস এবং টিডিএস গুলো মিলান। কোনটা যদি বাকি থাকে এটাকে দিয়ে দেন। দিয়ে ডাটা প্রস্তুত করে রাখেন otherwise তাহলে তো এর মধ্যে তো অ্যাক্রুয়ালস তো থাকে। আর অ্যাক্রুয়ালস তো আলাদা করতে হয়। মানে যদি আমি জিনিসটা ১ বছরের ট্রানজাকশন দেখি, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে বড়, বড় কোম্পানির ক্ষেত্রে তো আসলে অনেক ট্রানজাকশন হয়ে যায়। ১ বছরেই যদি মনে করেন যে বছরে যদি ২০০-২৫০ কোটি টাকা রেভিনিউ বা টার্নওভার হয়, সেক্ষেত্রে তো এটা আসলে মানে স্বল্প সময়ের মধ্যে করে দেওয়া খুব টাফ। হ্যাঁ, এটা বলি। আমরা অ্যাকাউন্টিং তো অ্যাক্রুয়াল বেসিস করি। কিন্তু ট্যাক্সেই যখন এখানে একটা ঝামেলা। ধরেন আমার এক্সপেন্স লাস্ট মানে একদম ৩০শে ডিসেম্বর কিছু এক্সপেন্স হইছে। তো আমি কি করলাম? এটা তো আমার এফএস এ চলে গেছে। এটা আমি পেমেন্ট করব সামনের বছর। তো টিডিএস, বিডিএস এর ব্যাপার সামনের বছর আসার কথা। কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে যখন এই জিনিসটা আসে, তাই দেখা যায় ওই বছরের এক্সপেন্স কে ওই বছরের টিডিএস, বিডিএস কমপ্লায়েন্স করছে উনারা এটাই দেখতে চায়। আপনি মানে পেমেন্ট কখন করছেন? কারণ ও যে আইনে বলে দিছে, আপনি ধরেন ৩০শে ডিসেম্বর ৩০শে অ আ জুন আপনার ট্রান্সেকশন করছেন। তা আপনি তো বলছে ঐদিনে আপনার টিডিএস গুলো দিয়ে দিতে। আমরা কতক্ষণ আগে দেখলাম না? তার মানে উনারা ধরে নিচ্ছে আপনি এটা অ্যাক্রুয়াল করেন, যাই করেন না কেন, আপনি আমার এক্সপেন্স দেখাইছেন, এটা টিডিএস কমপ্লায়েন্স করে দেন। ট্যাক্সে বলবে এইটা, আর ভ্যাট এ বলবে বিডিএস টা আমাকে করে দেন। তো ওইটা আমরা যেহেতু অডিট রিপোর্টের মানে সাইন হওয়ার আগেও আরো ২-৩ মাস সময় পাই, ওখানে করে দিলেও এটা হয়ে যায়। এই জন্যই তো এই ভাই বিষয়গুলো এই জন্যই তো এক্সটার্নাল অডিটররা যখন আমরা এটা রিকনসাইল করি অ্যাকাউন্টস, অনেক হেড বাদ দেয়, বুঝছেন ভাই? হ্যাঁ, বুঝছি ভাই, বুঝছি। কিন্তু অডিট ফার্ম গুলা তো আসলে এই জিনিসগুলাকে কনসিডার করে না। অনেক সময় দেখা যাচ্ছে তারা জিনিসগুলা জানে হয়তো, কিন্তু রিপোর্টটা যদি ব্যাড ট্যাক্স এর আদলে করা হয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে কোম্পানিগুলা একটু সাফার কম করে। ভাই আপনাকে বলে, আপনি মানতে চান না, আপনার যদি বলে আপনি এটা ব্যাড ট্যাক্স দেন, আপনি বলেন আমার তো অনেক টাকা খরচ হবে, এটা বাদ দিয়ে দেন। আপনাকে এক্সটার্নাল অডিটররা যারা প্রফেশনাল ওরা বলে, কিন্তু এটা কোম্পানি যখনই দেখে অনেক টাকা ট্যাক্সের লাইবিলিটি চলে আসে, ব্যাটের লাইবিলিটি চলে আসে, তখন আর দিতে চায় না, বুঝছেন ভাই? সমস্যা ওই জায়গায়। এইটা আপনি হয়তো মুখের ভাষায় বলে ফেলছেন। আপনি এজ এ প্রফেশনাল যে আপনি এটা করেন। কিন্তু করার পিছনটা যে কত ডিফিকাল্ট এটা কে করবে? কারণ আমি যখন আমি সহজ কথা আমি এজ এ কোম্পানি হিসেবে আমি কাটতে চাই, জমা দিতে চাই। কিন্তু যখনই আমি সাপ্লায়ার থেকে কমপ্লায়েন্স করতে পারি না, এটা আমার ঘাড়ে আসে, এটার রিস্কটা মানে মাথায়িত হয়ে যাচ্ছে না? একজন ছোট সাপ্লায়ার থেকে আমার মালামাল নিতে হচ্ছে কিন্তু ও কিছু কমপ্লায়েন্স করবে না। এটা আমার উপর আসতেছে। তো একটারই চ্যালেঞ্জ, জায়গাতে অনেক চ্যালেঞ্জ। একটু আমার কাছে মনে হয় ভাবা উচিত। কারণ আমরা এটা একটা সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ কোম্পানি যারা কমপ্লায়েন্স মেইনটেইন করে যেমন আমি চাচ্ছি ধরেন 100% কমপ্লায়েন্স হইতে। কিন্তু আমি পারতেছি না ছোট সাপ্লায়ারদের জন্য। ওরা মানবে না। এখন আমি গ্রস আপ করলে ধরেন আমার একটা কোম্পানি যেকোনো একটা কোম্পানিকে ধরেন, এটা আমার বিরাট অঙ্ক হয়ে যাচ্ছে। মানে ৩ কোটি টাকা চলে আসতেছে। আপনি বুঝছেন যে কোম্পানির টার্নওভার করতেছে ১৫-২০ কোটি। মানে টার্নওভার তারও দেখা যায় টিডিএস, বিডিএস এর ২-২.৫ কোটি টাকা চলে আসতেছে। তো এটা হোয়াট ইস দ্য পার্সেন্টেজ অফ দিস টিডিএস, বিডিএস অন টার্নওভার? এটা টু মাচ ডিফিকাল্ট না কোম্পানি বিয়ার করা? তো এই জায়গাগুলোতে আসলে মানে একটু ভাবার সময় আমার কাছে মনে হয়। কারণ এটা একটু অনেক সময় ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এখানে মানে জাস্ট শুধু এটাই আমি দেখানোর চেষ্টা করছি যে উনারা এই ক্যালকুলেশনটা করার আগে আমাদের আগে ক্যালকুলেশন করে আমাদের ডাটা প্রিপেয়ার করে রাখতে হবে যে উই আর রেডি টু ফাইট। তো এটা থাকতে হবে। না থাকলে আপনি ২ দিন আগে আর পরে হোক আটকা পড়ে যেতে হবে। তো এটা যখন হইছে, হওয়ার পর দেখা যায় উনারা এই ধরনের একটা নোটিশ দিছে যে আয়করের ধারা ২০২৩ এর ১৪৭ উৎসে কর কর্তন যাচাইয়ের প্রতিবেদন প্রেরণ।
ওনারা যে প্রেরণ করছে এখানে একটা বিশাল লিস্ট ধরায় আমাকে বলছে যে ওরা কি কি জিনিস চেক করছে, কি কি জিনিসের মধ্যে বাইন্ডিং হচ্ছে, কোনটা দিছে, কোনটা নাই, কোনটা কি, এরকম করে ওনারা একটা চেকলিস্ট দেয়। দিয়ে দেখা যায় এই যে এটা হচ্ছে ওনার রিপোর্ট পার্ট যেটা আমরা দেখাইছি। এরকম করে হচ্ছে ওনারা একটা রিপোর্ট ট্যাক্স পেয়ারকে দেয়। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যাকশন হচ্ছে শুরু হয়ে যায়। কারণ আসলে দেখেন এখানে কতগুলো মানুষ সাইন করছে। কর পরিদর্শক কয়জন? ৪ জন। উপর কমিশনার, অতিরিক্ত কমিশন। তার মানে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ জন অথরিটি গেছে। তার সাথে সার্কেলে আরো মানুষ আছে। মোটামুটি এখানে প্রায় ১০-১২ জনের একটা টিম চলে আসে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের মানে টিডিএস এর জিনিসগুলো দেখানোর কথা ছিল। এখন হচ্ছে আমরা আসবো সেলারি থেকে টিডিএস ক্যালকুলেশন। তো সেলারি থেকে টিডিএস ক্যালকুলেশনের মনে হয় মানে আমি সবচেয়ে অবাক হইছিলাম। আমার LinkedIn এ একটা পোস্ট দিছিলাম। হঠাৎ করে মানে এমনি আমি যখন কাজ করি, জাস্ট এরকম একটা পেজের একটা পেজ দিলাম যে সেলারি টিডিএস এর মানে সহজভাবে ক্যালকুলেশন করার মানে একটা জাস্ট শুধু একটা ইমেজ। দিয়ে আমি বললাম এমনিই বললাম যে কারো যদি ফরম্যাটটা দরকার হয় তাহলে মানে ইমেইল আইডিটা কমেন্ট করতে। তো দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না। মানে আমি ভাবছি হয়তো ২-১ জন দিবে যেহেতু আমি LinkedIn এ এত জনপ্রিয় বা ঐরকম ছিলাম না। তখন দেখি ১,০০০ এর উপরে মানে কমেন্ট আসছে, মানে ইমেইল আইডি আসছে। তখন তো আমি দিয়ে শেষ করতে পারতেছি না। কারণ আমি তো একটা কমিটেড দিলাম। মানে তখন বুঝলাম যে মানুষের এই জিনিসটা এতটাই দরকার যে টিডিএস এর ইয়াটা নিয়ে ফেস করে। এটা আজকেও আমি একটা ক্লায়েন্টের ট্যাক্স মানে কি বলে রিটার্ন ফাইল করতে দেখলাম। তার সেলারি সার্টিফিকেট নিলাম। মনে করেন তার সেলারি ট্যাক্সেবলই না। কিন্তু উনারা এরকম করে ফরমেট করছে, রিবেট-টিবেট দেখায় ট্যাক্স ক্যালকুলেশন করে টরে মানে একটু মানে মোটামুটি নলেজ নাই, এটাই বোঝাচ্ছে। তো আরো মজার ব্যাপার হচ্ছে ওখানে ওই পোস্টের থেকে দেখা যায় আমি ২-৩ টা জব অফারও পাই গেছিলাম। আমি আসলে অবাক হয়েছিলাম যে LinkedIn জিনিসটা আসলে আ এরকম একটা প্রায় ১.৫ লাখ টাকা উপরে এটা একটা ইমপ্রেশন চলে আসছিল। মানে এত মানুষের কাছে গেছে, এত আ FCA স্যাররা যারা পার্টনার উনার থেকেও একটা আসছে যে, "রাসেল আপনি ঢাকা আসবেন কিনা?" আমি বললাম, "আমি চট্টগ্রাম থেকে যেতে পারতেছি না। আমি এখানেই আছি।" তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে মানে জিনিসটা সিমপ্লিসিটি বা জানা সবার দরকার। এইচআর যারা কাজ করে, আমরা ব্যাড ট্যাক্স যারা কাজ করি, তাদের ওই জিনিসটা যদি সিম্পল, তাও অনেকেরই একটু ঝামেলা সৃষ্টি হয়। তো ওখানে টিডিএস ক্যালকুলেশন এ আমরা জাস্ট শুধু কি করব, একজনের সেলারিটাকে আমরা জাস্ট শুধু এস্টিমেট করা। এটা যে অ্যাকচুয়াল পে হবে বা পে হতে হবে, এরকম না। আর এই ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের ইনকাম ইয়ার ২৫-২৬ এবং ২৬-২৭ ২ টার জন্যই প্রযোজ্য হবে। কারণ যেহেতু এখন রেট দেওয়া হয় ২ বছরের জন্য। তো আমরা জাস্ট এটাকে সিম্পলিফাই করার জন্য এমপ্লয়ির নাম, এমপ্লয়ি মানে তার ডিপার্টমেন্ট, গ্রস সেলারি কত। তো এখানে যদি তার গ্রস সেলারিটা দেওয়া হয়, তখন দেখা যায় এটা মান্থলি দেওয়া হইছে। তখন আমরা যদি ক্যালকুলেশনটা করি যে আমরা ৳৩,০০,০০০ সে মান্থলি পাচ্ছি। তো আমরা এস ইউজুয়াল স্ল্যাব রেটে যেভাবে ট্যাক্সের ক্যালকুলেশনটা করি, এটার একটা আসলে ভাই এজিউম একটা একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এই যে পার্সেন্টেজ যেটা, এটার কি কোনো কোম্পানি একটার কোনো রুলস আছে? না, না, গ্যাসের উপর বেসিক এত পার্সেন্ট, হাউস রেন্ট এত? না। কোন ব্যাপার নাই। এটা হচ্ছে কোন কোম্পানি প্র্যাকটিস করবে। কেউ মনে করেন বোনাস দেয় গ্রস এর 75%, কেউ দেখলাম আমি আমার আরেক ক্লায়েন্ট 100% গ্রস এর দেয়। এটা অনেক কিছুই হইতে পারে। তো দেখা যায় এটা জাস্ট a কোম্পানি পলিসি। আর আপনি দেখতেই পাচ্ছেন সেলারির ক্ষেত্রে বলছে যে গ্রস সেলারি করে ৫ লাখ অথবা 1/3 আপনাকে বেনিফিট নিতে হবে। তো সেই হিসেবে এটা যাই ধরুক না কেন, এটার এখন ভ্যালু নাই। কারণ আগে যে সমস্যাটা হইতো যে বলতো বেসিক সেলারি এত পার্সেন্ট ট্যাক্সেবল, এত পার্সেন্ট ট্যাক্সেবল না, কনভিন্স ট্যাক্সেবল না, হাউস রেন্ট ট্যাক্সেবল না। তখন মানুষ নিজের মতো করে একটা সার্টিফিকেট দাঁড় করাইতো। এতে দেখা যায় সরকারের রেভিনিউটা প্রবলেম সৃষ্টি হইতো। তাই এখন যেটা করছে আমার কাছে ভালো হইছে যে এখন আপনি যাই যেমনে দেখান না কেন ঘুরে, ঘুরে মোট যেটা আসতেছে এটার উপরেই আপনার ট্রিটমেন্ট। তাহলে এখানে আমি জাস্ট হচ্ছে একটা কোম্পানি এরকম প্র্যাকটিস করে এটা আমি কি অ্যাজিউম করে দিলাম। আপনার কোম্পানি আপনার মতো করে করতে পারে ডাজন্ট ম্যাটার। কিন্তু ব্রেকডাউনটা রাখা দরকার। কারো দেখা যায় ব্রেকডাউন নাই। বলতেছে টোটাল সেলারি এত বা বেসিক এত, আদার অ্যালাউন্স এত। কিন্তু সার্টিফিকেটটা আসলে হওয়া উচিত এরকম একটা ব্রেকডাউন সহ। কারণ আমাদের ফরমেটে পুরো ব্রেকডাউনটা দরকার।
তো এটা আমরা জাস্ট আমি একটা যেহেতু আমরা ধরলাম এখানে ৩ লাখ টাকার একটা স্যালারি, সেক্ষেত্রে আমি ধরলাম ৬০% হচ্ছে তার হচ্ছে বেসিক স্যালারি, ১,৮০,০০০, ৩০% হচ্ছে হাউস রেন্ট। এগুলোর ১২ টাইমস মানে ১২ দিয়ে গুণ করলে সেটা হয়ে যাচ্ছে। ফেস্টিভাল বোনাসও 2 টাইমস করলে আদার অ্যালাউন্স আমি ধরলাম। এইসব মিলায়া দেখা যায় সে হচ্ছে ৪০,৯২,০০০ টাকা হচ্ছে মানে টোটাল ইনকাম আসতেছে স্যালারি থেকে। এটা যদি আমরা 1/3 অথবা ৫ লাখ বাদ দেই তাহলে উনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ৩৫,৯২,০০০। কারণ এই জিনিসটা আমরা কনফার্ম বা এস্টিমেটেড, কিন্তু ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে এই পোর্শনে এসে রিবেটের ক্ষেত্রে। অনেকে বলে যে আপনি মিনিমাম ট্যাক্স যে আপনি কাটতেছেন, আমার একটা কার আছে, কার থেকে এআইটি নিচ্ছে, ওইটা দিয়ে আমি অ্যাডজাস্ট করব, আপনি কাটবেন না। আর কারো হয়তো বলে না আপনি যদি কাটেন তাহলে দেখা যায় আমার ইনভেস্টমেন্টের রিবেট আছে, সেটা অনুসারে আমার বেশি পেমেন্ট হয়ে যায়। তো এরকম নানান ইস্যু থাকে। তারপরেও তো আমাদের কোম্পানির কমপ্লায়েন্স ইস্যুটা দেখতে হবে। তো আমরা সেফ জোনের জন্য এই ৩ টা থেকে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে ৩% অফ ট্যাক্সেবল ইনকামের এটাকে ধরা। আপনি দেখেন এই ৩ টা ক্রাইটেরিয়া কি বলা হইছে? হাইয়েস্ট বলা হইছে ১০ লাখ, অথবা এখান থেকে বলা হচ্ছে ১৫% অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। তো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত এটা তো আমরা জানি না। অনেকে এটা শেয়ার করে না বা তার শেয়ার করা উচিতও না। তখন দেখা যায় আমার কাছে এই ডাটাটা এভেইলেবল থাকে না। কারণ অনেক কোম্পানিতে দেখা যায় এটাকে সেলারি ইস্যুটাকে খুব মানে সিক্রেট হিসেবে দেখা হয়। কিন্তু ট্যাক্স বেড অ্যাকাউন্টস যারা আছে তারা তো সবগুলো জিনিস জানে। তো আবার দেখা যায় আমার এই ডাটাটা আমার কাছে এভেইলেবল না। সিও আমার কাছে এভেইলেবল না। কিন্তু আমার কাছে B টা এভেইলেবল। ও কত টাকা এই কোম্পানি থেকে পাচ্ছে, এর বাইরে সে কত পাচ্ছে এটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার সেলারি থেকে সে কত পাবে। তো সেই হিসেবে আমি ৩% মানে যেটা পার্সেন্টেজটা হবে এইটার ৩% হচ্ছে আমি অ্যালাউ করব। মানে রিবেটের জন্য রাখতে পারি। এখন কথা হইতে পারে যে আপনি রিবেটের জন্য রাখছেন, সে তো রিবেট নাও নিতে পারে, ইনভেস্টমেন্ট নাও করতে পারে। এটাও আমার দেখার ব্যাপার না। আমার হচ্ছে এই ৩% টা আমরা রাখবো। রাখার পর আমরা এখানে এজ ইউজুয়াল স্ল্যাব রেটে, যেহেতু এটা একটা উইমেন মহিলা ধরা হইছে, ৩,৭৫,০০০ টাকা তার কাছে হচ্ছে আ সেটা হচ্ছে পাবে। এটা যদি আমরা ৩,৫০,০০০ ও ধরে দেই, সরি এটা ৩,৭৫,০০০ হবে। কারণ সামনের বার তো স্ল্যাব চেঞ্জ করছে। আমরা তো এখন ফিনান্সিয়াল ইয়ারের কথা বলতেছি। তো এটা আমরা স্ল্যাব রেটে ক্যালকুলেশন করে দেখলাম। সে হচ্ছে ৬,৯৫,১০০ টাকা তার ট্যাক্স আসবে। সেক্ষেত্রে আমরা রিবেট ৩% এর যেটা বের হইছিল এটাকে আমরা নিয়ে নিলাম। বাদ দেওয়ার পর দেখলাম হচ্ছে পার মান্থে আমার হচ্ছে ৪৮,৯৪৫ টাকা আসতেছে। তো আমরা এটা কি করি? এটাকে আরেকটু ধরলাম ৪৫,০০০ টাকাই ধরলাম। যে এটা তো উনার ট্যাক্স লায়াবিলিটি আসতেছে। প্রতি মাসে দেখা যায় ভাগ করলে ৪৮,৯৪৫। তো সেক্ষেত্রে আমরা আরো একটু মিনিমাইজ করে ৪৫,০০০ কাটতে পারেন বা তার থেকে কমও কাটতে পারেন। কারণ আপনার খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে ওনার মানে বেশি যাতে কাটা না হয়। উনার যদি মনে করেন এআইটির কথা বলে, গাড়ি থাকে বা আদার্স এআইটি থাকে, তাহলে আপনি আরো কনসিডার করে কাটতে পারেন। কিন্তু আপনার কাটতেই হবে। তো রাসেল এটাই ভাই, একটা কোশ্চেন ছিল হ্যাঁ, বলেন। ছোট। জি আচ্ছা, বলেন। এই ক্যালকুলেশনটা কি আমরা ফিনান্সিয়াল ইয়ারের যে শুরু হয়েছে ওইখান থেকে শুরু করব, এবং এটা কি প্রতিটা এমপ্লয়ির জন্য সেপারেট এস্টিমেটেড ট্যাক্স এর ক্যালকুলেশনটা করতে হবে? প্রতিজনের তো আলাদা করে করতে হবে, নাহলে বুঝবেন কেমনে? এটা তো একটা বিশাল কর্মযোগ্য, যাদের অনেক এমপ্লয়ি তারা কি করবে? এইটা তো মানে এই ফরম্যাটটাতে সে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। মানে সব এমপ্লয়ি যদি ট্যাক্সেবল হয়, যারা ট্যাক্সেবল না তাদের কথা বাদ। তো দেখা যায় এটা কোনো কঠিন কাজ না। এখানে জাস্ট শুধু ফিগারটা চেঞ্জ করলে বাকি ক্যালকুলেশন তো অটোই হয়ে যাচ্ছে। এটা তো একজনেরটা করতে এটা লেস দেন 1 মিনিট লাগবে। রাইট। এটা কি ভাই জুলাই মানে জুলাই মাস থেকে শুরু করতে হবে, তাই না? মাসের প্রথমে হ্যাঁ, ফিনান্সিয়াল ইয়ারের হ্যাঁ, প্রথমে হ্যাঁ, শুরু হ্যাঁ। করতে হবে। এটা এই বছরেরটা রানিং ইনকাম ইয়ার। তো আমরা এখানে জাস্ট শুধু আমি এই ফিগারটা চেঞ্জ করছেন, হয়ে গেছে। আপনার সুবিধার জন্য দেখা যায় এখানে মানে নামটা রাখলেন। আর কিছুই মানে ডিপার্টমেন্ট রাখতে চাইলে রাখলেন, না রাখলে নাই। জাস্ট নামটা রাখলে তার ক্যালকুলেশনটা হয়ে গেল। হয়ে গেলে আপনি ওইভাবে একবার করলে তো পুরো বছর তো আপনি এমনিই চালাবেন। সমস্যা তো নাই। আচ্ছা, এখন ওই যে যারা আপনার ইয়া আছে, ইনভেস্টেড ইয়ে পাবে, হ্যাঁ, বা গাড়ির রিয়াইটি আছে, এখন আমার তো অ্যাজ পার যে স্যালারি স্ল্যাব অনুযায়ী ট্যাক্সটা যেটা আসবে, হ্যাঁ, এখন যখন আমি ডিডাক্ট করব তখন কি ওই টাকাটা মাইনাস করে যেটা পার মান্থ আসবে সেটা আমি করব, তাই না ভাই? করতে পারেন, কোনো সমস্যা নাই।
তারা ওইটা আমার ব্যাকআপ থাকবে, যদি সে না দিতে পারে আমি এটা জুন মাসে এট এ টাইমে জমা দিয়ে দেবো, আর যদি দেয় তাহলে তো হইলই। মানে ও যদি প্রমাণ দেয় তাহলে আপনি করবেন, না হলে বলবেন যে আমার এই জিনিসটা আসতেছে, কিন্তু আপনি কোনোভাবেই ওর বেশি ট্যাক্স চলে যাক এই কাজটা তো করা যাবে না। এটা তো রিটার্ন পাওয়া যাবে না, এক্সচেঞ্জ চলে যাবে। হ্যাঁ, রিটার্ন না, অ্যাডজাস্ট করা যাবে সামনে, তো কেন আমি দিয়ে রাখবো? কারণ এখন তো এই আইনটা ভালো হইছে যে আপনি পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবেন। তো অ্যাডজাস্ট সেই করা যাবে। আমার দরকার কি? আমি আমার সেফ জোনে থাকবো, কারণ এটা কিন্তু এভারেজ রেটে বলছে, কেবল স্যালারি ক্ষেত্রে এভারেজ রেট বলছে, এখানে ফিক্সড রেট বলে নাই। যদি ফিক্স বলতো তখন না আমার চাপাচাপি হইতো, যেহেতু আমার এভারেজ রেট বলছে আমার কাছে এটাই যুক্তি। এমন হয়েছে ভাই 1,00,000 টাকা স্যালারি পায়, ও বলে 400 টাকা 250 টাকা কাটতে, তো এটা তো করা যাবে না। আপনি 1,00,000 টাকা মান্থলি স্যালারি পাইলে তো এটা কি আপনি 250 টাকা কাটতে পারবেন? তো না, এটা তো এটা অযৌক্তিক হয়ে এটা যাবে। কিভাবে সম্ভব? তো ওরা চায়, আমি এরকম দেখছি 250 কাটেন 300 কাটেন। হ্যাঁ, আমার কাছে যে সে কি থাকতেছে বলে, এটুকু সে আমি কি বলে আমার রিবেটের অপশন আছে বা আমার সাপোর্টিং আছে, এই জন্য কম বহুত কিছু বলে। এখন আমার কাছে তো প্রমাণ নাই। আমার কাছে তো প্রমাণ দেন আপনার। আপনি যতই রিবেট পান, আপনি তো আপনার সেলারি যে 3% এর বেশি তো রিবেট আপনি নিতে পারবেন না। এই ৩ টা থেকে কম না? কম হিসেবে আপনি এটা থেকে তো আর কম আপনি নিতে পারবেন না। এর থেকে তো বেশি রিবেট নিতে পারবেন না। তো সেই হিসেবে তো আই এম রাইট। তো আপনি তাহলে আমার ক্যালকুলেশন খণ্ডন করেন, প্রমাণ দেন। যেটা হচ্ছে ফিক্সড গাড়ি-টাড়ি এআইটি বা এরকম কিছু থাকলে আমাকে বলেন। তারপরে আমি দেখি ক্যালকুলেশন করি। কারণ বেশি দেওয়ার তো দরকার নাই। ভাই ওকে। এই শীটটা প্রতি মাসে কি করা লাগবে? কারণ না, তার না, তো না, ঘুরি না। ফিরি একটাই একবার। থাকতেছে অ্যামাউন্ট। হ্যাঁ, একটাই করে নেবেন। বারবার করার দরকার নেই। করে আপনি একটা জাস্ট লিস্ট বানায় ফেলবেন প্রতি বছরে, সরি, প্রতি মাসে সেলারি দেওয়ার সময় ওইটা এপ্লাই করে ফেলবেন। দেখে বসাই দিলে হয়ে যাবে। আসল ভাই আপনার অনেক ভিডিও আমরা ইউটিউবে দেখি, হ্যাঁ, বাট এই যে একটু আগে যে ভাইয়ের কথা বললো শরীফ সাইফুল ভাই, ওনার বয়স বা দেখি এইসব ক্লাসে তো ভাই আমরা থাকি না, এটা কি অন্য বেসের ক্লাস হচ্ছে না ভাইয়া? না, ওইটা হচ্ছে গিয়ে ফার্স্ট ব্যাচে। আমি এই জন্য কনফিউশন থাকি, কিরে আমি তো এই ক্লাসে নাই কেন? না, এখনো সেকেন্ড ব্যাচে মাত্র আমরা ৩ টা ভিডিও শেয়ার করছি। বাকিগুলা আজকে ৮ টা ক্লাস করি নাই। কারণ এই ব্যাচের শেয়ার খুব কম থাকবে। প্রথম ব্যাচেরই মোটামুটি শেয়ার হইছে। আরো কিছু ক্লাস বাকি আছে। যেহেতু 30 ক্লাস ছিল। ইউজ। আচ্ছা, তাহলে ওই যে আপনার বেস 1 এর অনেক ভাই আছে, বেস 2 তে না ভাই? হ্যাঁ, বেচ শুধু অনেক ভালো। মানে হ্যাঁ, এটাই আমার ক্রেডিট। মানে উনারা ফার্স্ট ব্যাচটাকে আমি সবসময় সেরা প্রায়োরিটি দেই। কারণ ওরা এমন সময় ট্রাস্ট করছে, মানে আনপ্রুভড বলা যায়। তো ফার্স্ট ব্যাচের অনেকে আছে, নজরুল ভাই সহ ওনারা অনেকে আছে, রাজু ভাই আছে, অনেকেই আছে। তো ওরা দেখা যায় মানে এইটুকু স্যাটিসফাই হয়তো হইছে যে বাইরের ক্লাসে পরবর্তীতে থাকি। আচ্ছা, এটা যদি আমরা করি, করার পর হচ্ছে আমাদের বছর শেষে আরো একটা কাজ থাকবে। এরকম করে হচ্ছে আন্ডার সেকশন 145 এ তাকে একটা সার্টিফিকেট দিতে হবে। এটা অনেকে আমরা দেই না বা অনেকে ইস্যু মনে করে। কিন্তু এটা একটু সময় সাপেক্ষ। মানে কিছু ডাটা আপনাকে ইনপুট দিতে হয়। অনেকে দেখা যায় সফটওয়্যারের মাধ্যমে করে। কিন্তু আসলে এটা মানে লাগবেই। কারণ যাদের কাছ থেকে আপনি সেলারি কাটছেন ওরা হচ্ছে আপনার কাছ থেকে এই সার্টিফিকেটটা পাবে। তো এই সার্টিফিকেটের সাধারণত ২ টা পার্টি থাকে। এখানে আপনার সেলারি ডিটেইলসটা থাকে। তারপর হচ্ছে ২য় পার্টি হচ্ছে আপনার দেখা যায় ওই চালানগুলো থাকে। তারপর এখানে উনার হয়ে আপনি কতটুকু জমা দিচ্ছেন। কারণ এখানে তো আ চালানে বহুত পরিমাণ চালান আছে। চালান অ্যামাউন্ট এত। কিন্তু উনি কত পাইছে? ৳২,৪০,০০০। এটা উল্লেখ করে কিন্তু সার্টিফিকেটটা ইস্যু করতে হবে। কারণ আপনার যখন এক চালানে অনেকগুলো সার্টিফিকেট দেন, মানে ট্যাক্স জমা দেন, তখন এই সার্টিফিকেটটা হচ্ছে ম্যান্ডেটরি হয়ে যায়। আবার অনেকে এই প্র্যাকটিসটা করে যে ইন্ডিভিজুয়াল এর জন্য আলাদা, আলাদা করে করে। মানে আমার কাছে মনে হয় এটা ২-৪ জন থাকলে অনেকে করতে পারে। তাও আমি এটা সাজেস্ট করব না। কারণ একজনের জন্য ১২ টা চালান হচ্ছে। এটা অবশ্যই যুক্তিসঙ্গত না। কারণ আপনার ১২ জনের জন্য তো একটা চালানই দিবেন। সেক্ষেত্রে আপনার একটা সেলারি ঐরকম করে একটা সার্টিফিকেট ইস্যু করে দিবেন বছর শেষে, বাস শেষ। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। এই পার্টটাই রাখছি। টিডিএস নিয়ে অনেক টিডিএস বিডিএস নিয়ে আলোচনা। এখন তার প্রশ্ন মানে হচ্ছে এই সার্টিফিকেটটা বছর শেষে একবার করলে হবে না, প্রতি মাসে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন না? একবার বছর শেষে একবার দিবেন। আসল ভাই এই যে তাহলে নিচে জুনে দিয়ে দিলে হয়ে যাবে। জুনেও দিতে হবে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর দিতে থাকেন না। ওই ব্যক্তি রিবেট নিয়ে ওই ব্যক্তি তো রিটার্ন সাবমিট করবে নভেম্বরে।
এর আগে অবশ্যই আপনার কাছ থেকে চেয়ে নিবে বা আপনার দিতে বাধ্য। ভাই এই যে নিচে আর যে প্রতি মাসে কোনোটা দেওয়া লাগবে না, না? জাস্ট চালানটা দিলে হবে প্রতি মাসে। চালানও দেওয়ার দরকার নাই। ও চালান নিয়ে কি করবে? ওই যে দিয়ে দেয় হাইলাইট করে আপনার। দেওয়া লাগে যে একটা চালানে কতজনে দিছে, প্রমাণপত্রের জন্য আর কি। অনেকে দেখা যায় প্রতি মাসে নিয়ে চাকতে চায়, কিন্তু বছর শেষে তো উনার নিতেই হবে। আর আমার কাছে মনে হয় যে প্রতি বছর নেওয়ার কোনো দরকার আছে। প্রতি মাসে নেওয়ার দরকার নাই। একবারেই নিল, উনার টানে বুঝে নিল। হ্যাঁ ভাই, আরেকজন প্রশ্ন করতেছিলেন। হ্যাঁ আমি বলতেছিলাম কি এই যে নিচে যে ব্যাংকের ডিটেলসটা চালানের নাম্বার সে হুম। এটা না দিয়ে যদি জাস্ট খালি উপরে ব্রেকআপটা দিছে আমাকে সে চালান দিয়ে দিছে বুঝছেন এটা হয়। মানে তো এটা রাখতে হয়। কারণ আপনার তো হচ্ছে এই চালানের এগেইনস্ট এ ক্লেম কয়টা? সামনে হয়তো দেখা যাবে এখনো একটা, মনে করেন এই চালানের অ্যামাউন্ট এর ৫ লাখ। এখন যদি এগুলো তো EIT কিন্তু এখন আপনারা জানেন, চালান কিন্তু শুধু নাম্বারটা দিলে হয়। তো নাম্বারটা যেহেতু দিলে হয়, পরে যদি এরকম হয় কোনো ক্ষেত্রে আপনার এই ৫ লাখ টাকার চালানের ক্ষেত্রে ক্লেম আসতেছে ৬ লাখ, তখন আমি মাঝে, মাঝে চিন্তা করি। কিন্তু এটা মনে হয় সিস্টেমে ধরে ফেলবে সামনে। তখন দেখা যায় ওর এই সার্টিফিকেটটাই লাগবে। যে ভাই আপনার সার্টিফিকেটটা নিয়ে আসেন, কি করছে দেখি। আসলে নাকি একটা তো জিনিস জানি ভাইয়া যখন এই ক্লেমের ইস্যুটা যখন চালানগুলো এন্ট্রি দেয় যে আপনার যেমন চালানের যে টোটাল চালান সার্টিফিকেট অ্যামাউন্ট 5 লাখ হ্যাঁ হুম, এখন ধরেন এখানে ধরেন 10 জন 50 জন এমপ্লয়ি আছে যার টিডিএসটা এখানে এখন ধরেন বাই দ্য ওয়াই একজনের মিস্টেক করে বেশি ক্লেম অ্যামাউন্ট দিয়ে দিল ইন দ্য মিনটাইম আপনি দিলেন আপনারটা কি তখন যদি এটা অ্যাক্সেস নিয়ে নেয় তখন কিন্তু সিস্টেমে নিবে বা জিনিসটা কি আসলে সিস্টেমে এখনো আমার কাছে মনে হয় ওরা যাবে বা যাচ্ছে কিনা আমি জানি না। মানে যখন এই এক চালানের এগেইনস্ট এ ক্লেম বেশি আসবে তখন তো ভেরিফিকেশন দরকার হবে। আচ্ছা এখন এইখানে যে আমার এটা তো পিছনের ব্রেকআপটা না দেখলে তো এটা কি এনবিআর বুঝতে পারবে বা আমার পিছনে তো একটা ব্রেকআপ আছে তাই না এটা কিভাবে জাস্টিফাই করবে এটা তো এটা কোম্পানি আমরা অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতেছি। কারণ আমাকে বলছে চালান দেওয়া যাবে, চালানের ক্লেম করতে হবে। এখন যদি কোনো কারণে উনার দেখতে হয়, আমি যদি অবৈধভাবে ক্লেম নেই, তাহলে আমার পানিশমেন্ট এ যাইতে হবে। এক্স্যাক্টলি বাট প্রতিটা কোম্পানির তো একটা ব্রেকআপ থাকে পিছনে একটা ব্রেকআপ থাকে এই আপনার এত টাকা এত টাকা এত টাকা হ্যাঁ, যদি হ্যাঁ, এই ১০ যে আমরা জনের জায়গায় দেখলাম ১২ জন হয় তখন তো মনে করেন ১২ জনরে ডাকবে। হ্যাঁ, এই যে এটা কি করে একটা সার্টিফিকেটের মধ্যেই মানে পুরো বছরে আমি জাস্ট এখানে ৩ টা স্যাম্পল হিসেবে রাখছি। এটা একদম একটা ব্যাংকেরই অন্য একটা ব্যাংকের নাম বলতেছি না। তো উনারা কি করছে বছরে ১২ টা চালান দিছে। পুরো ১২ টা চালানে কিন্তু সার্টিফিকেটে অ্যাটাচ করছে। তার মানে যার কাছে সার্টিফিকেটটা যাচ্ছে পুরো সার্টিফিকেটটাই যাচ্ছে। শুধু পার্থক্য হচ্ছে এখানে ক্লেমের অ্যামাউন্টটা। এখন এর থেকে বেশি যদি আপনি ক্লেম নেন, তো আপনি তো এটা প্রমাণ করতে পারবেন না। মানে বাঙালি নিতেও পারে আমি জানি না। কিন্তু এটা দেশের ক্ষেত্রে যেটা বলে ইলিগাল রিবেট। তো ওই ভাইয়া রিবেটের ওইখানে একটা অপশন আছে রেফারেন্স নাম্বার তো আমি কোথাও পাই না বাট আমি যখন সিস্টেমে এন্ট্রি দেই দেওয়ার পরে রেফারেন্স নাম্বার রেফারেন্স ডেট এই জিনিসটা হ্যাঁ, এটা হচ্ছে এইটা। দেখেন আপনার ওখানে যারা ওই ইস্যুটা করে, মানে আমি এখানে ধরেন HR এর ইস্যু করলো। HR এখান থেকে একটা রেফারেন্স দেয়। যে এইটা তো এটা এই। তো ওইটাই মূলত রেফারেন্স যেমন ডেট মানে চালানটা কখন ইস্যু করছে সেটা। তাহলে ২ টা প্রমাণ হচ্ছে। চালানের ডাটাও যাচ্ছে, আপনার সার্টিফিকেটের ডাটাটাও যাচ্ছে। আচ্ছা রেফারেন্সটা যদি আমি না দিই কোনো প্রবলেম আছে ভাই আমার সিস্টেমে কিন্তু নিয়ে নিছে না, না, চালান সিস্টেমে আপনাকে যদি প্রবলেম হইতো তাহলে তো ওইটা ছাড়া আপনি এন্ট্রি দিতে পারতেন না। মানে এখন এটা কম্পালসরি করে নাই। কিন্তু চালান ইনফরমেশনটা লাগবে। এই যে দেখেন উনারা এখানে নোটটাও দিছে আমার কাছে ভালো লাগছে। যে উনারা বলতেছে এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ট্যাক্সের মানে তাদের দায়িত্ব ইয়ারলি ৩০ শে নভেম্বরের মধ্যে রিটার্নটা সাবমিট করা। এটার জন্য কোম্পানি দায়ী থাকবে না। ওরাই হচ্ছে পার্সোনালি দায়ী থাকবে। তো এত সুন্দর করে একটা সার্টিফিকেট বানায় দেওয়া অবশ্যই দেওয়া অনেকে দেয় না। সব চালানগুলো দিয়ে দেয়। তবে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন যেহেতু আপনারা এই লাইনে আছেন। মানে HR কে হেল্প করবেন সার্টিফিকেটে কোনো ইস্যু থাকলে। কারণ অনেক সার্টিফিকেটে দেখি ঐরকম গুছানো নাই। এই জিনিসগুলো আসে না। অনেকগুলোতে শুধু মানে যেমনে পারে দিয়ে দেয়। কিন্তু এটা এরকম করে চলে আসা উচিত। কারণ আমি অনেকের ফরমেট দেখি তো। তো আমার কাছে যেটা বেস্ট মনে হয় আমি সবসময় মডিফাই করার চেষ্টা করি। যে আমার ১০ টা জায়গা দেখলাম। ১০ টাতে আমার কাছে মনে হচ্ছে এইটাই সবচেয়ে স্মার্ট বা দেখার মতো। তাহলে যেন এইটাই আমি রাখি।